আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি এডুকাটুমের ফেসবুক পেজে। আজকে আমরা বাংলা ক্লাস করব। এইচএসসি বাংলার জন্য যেই টপিকটা থেকে, যেই গল্পটা থেকে প্রতি বছর এইচএসসিতে যেভাবে প্রত্যেকটা বোর্ডে একটা করে সৃজনশীল আসে, একাধিক এমসিকিউ আসে, পাশাপাশি এই গল্পটা থেকে কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই এখান থেকে প্রশ্ন আমরা কমন পেয়ে থাকি। তো আজকে আমরা পড়ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অপরিচিতা গল্পটি। তো আমরা একটুখানি ওয়েট করব কয়েক সেকেন্ড, দেখে আমাদের আরো কয়েকজন শিক্ষার্থী বন্ধু আমাদের সাথে যুক্ত হোক। তারপরে আমরা মূল গল্পের ভিতরে প্রবেশ করব। তো এর মাঝে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা যারা এখন পর্যন্ত ক্লাসটিতে দেখতে পাচ্ছেন, সবাই সবার বন্ধুকে কিন্তু মেনশন করে দিতে পারেন এবং ক্লাসটা শেয়ার করে রাখতে পারেন, যেন পরবর্তীতে আপনি এই ক্লাসটা আবার একাধিকবার দেখতে পারেন। তো সবাই তার বন্ধুদের মেনশন করতে থাকুন। আমাদের সাথে ইতিমধ্যে ৩ জন বন্ধু যুক্ত হয়েছে। আরো কয়েকজন আসুক। আমরা একটু ওয়েট করব ১ মিনিট। তারপরে আমরা মূল ক্লাসের মাঝে প্রবেশ করব। জি, এখন পর্যন্ত আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছেন এইটা একটু অবশ্যই কমেন্ট করবেন। এইটা কিন্তু আমাদের পেইড ব্যাচের ক্লাস। কিন্তু আজকে এটা ফেসবুকে ওপেন করা দেওয়া হয়েছে সকলের জন্য। আপনারা প্রত্যেককে কে কোথা থেকে জয়েন করছেন এইটা একটু কমেন্টে জানাবেন। অথবা আপনার কলেজের নামটাও আমাদের সাথে লিখতে পারেন যে আপনি কোন কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা আজকে পড়ছি অপরিচিতা গল্পটি। অপরিচিতা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আম আমাদের অন্যতম একটি গল্প। যে গল্পটা থেকে আমি শুরুতেই বলছিলাম ছোট গল্পের মাঝে এত প্রভাবশালী একটি ছোট গল্প, যেটা শুধু আমাদের এইচএসসি তে সিলেবাসেই যুক্ত করা হয়নি। এইখান থেকে কিন্তু প্রতি বছর প্রত্যেকটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যারা মানবিক থেকে পরীক্ষা দেন এবং যারা এইচএসসি তে পরীক্ষা দেন, প্রত্যেকটা বোর্ডে কিন্তু এখানে একাধিক প্রশ্ন কমন আসে। তো সেইজন্য সবাইকে বলব যে ক্লাসটা ঠিক আছে। আমাদের সাথে এখন পর্যন্ত ২৪ জন বন্ধু দেখতে পাচ্ছি আমরা। আমরা তাহলে ক্লাসটির মাঝে প্রবেশ করি। এই গল্পটা শুরুতেই আমি একটু গল্পটার চরিত্রগুলো বিশ্লেষণ করে দিব। যে এই গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অপরিচিত গল্পটি। এটি এখানে একজন নায়ক এবং নায়িকা রয়েছে এবং দুটো পরিবার সম্পর্কে আমি শুরুতে একটু আপনাদের পরিবারগুলো সম্পর্কে পরিচয় করিয়ে দেব। এই গল্পটা আপনারা এর আগে একাধিকবার পড়তে পারেন, হয়তো নিজে পড়েছেন, আপনি কোথাও ক্লাসও দেখতে পারেন, কিন্তু আজকে আমরা ব্যতিক্রম ভাবে একটু গল্পটা দেখার চেষ্টা করব। আজকে ক্লাসের পরে যেন আপনাকে এই গল্পের উপরে আর দ্বিতীয়বার কোনো প্রকার সময় নিয়ে ক্লাস না দেখতে হয় এবং এটা নিয়ে আর কোনো প্যারা খাইতে না হয়। তো আজকে আমরা এই গল্পটি শুরুতে একটু চরিত্রটা বিশ্লেষণ করে দিব, তারপরে আমরা মূল গল্পের ভিতর প্রবেশ করব। যখন চরিত্রটা বিশ্লেষণ করব না, এই চরিত্রগুলো যখন আপনার মাথায় গেঁথে যাবে, পরবর্তীতে কিন্তু আপনি এটা স্বাভাবিক গল্পের মতো মনে রাখতে পারবেন। আমরা যখন কোনো মুভি দেখি, নাটক দেখি বা উপন্যাস পড়ি, আমরা কিন্তু এটা মুখস্থের উদ্দেশ্যে দেখি না, তাই না? কিন্তু এটা আমাদের কখনোই ভুল হয় না। আমরা কিন্তু খুব সুন্দর করে এটা আমাদের স্মৃতিপটে মনে রাখতে পারি। আমাদের যদি কেউ কখনো প্রশ্ন করে যে এই মুভিটার ওই চরিত্রটার কি অ্যাক্টিং ছিল, আমরা কিন্তু খুব সুন্দর করে বিশ্লেষণ করতে পারি। কেন পারি? কারণ এইটা কিন্তু আমরা শুধুমাত্র দেখি না, আমরা খুব সুন্দর করে ফিল করি। তো আজকে অপরিচিত গল্পটা আমরা এভাবেই পড়ার চেষ্টা করব। এই গল্পে আমরা প্রত্যেককে জানি যে এই গল্পে আমাদের যে নায়ক রয়েছে অনুপম। অনুপমের এবং নায়িকা রয়েছে কল্যাণী। আমরা একটু অনুপমের পরিবারটা সম্পর্কে শুরুতে চরিত্রগুলো আপনাদের সাথে দেখিয়ে দেই। যে এই গল্পে অনুপমের আমরা পাবো ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। আমি শুরুতে আরেকটা কথা বলে নেই, আমি আপনাদের বাংলা ক্লাস নিচ্ছি। বাংলা ক্লাসে আমি প্রত্যেকটা বলা শব্দ, প্রত্যেকটা অক্ষর আমার মুখ দিয়ে উচ্চারিত প্রতিটি কথাই কিন্তু আপনাদের এইচএসসি এক্সামের জন্য কোশ্চেন আসার মতো গুরুত্বপূর্ণ। অথবা আমি কখন কোন কথাটা বলতেছি সেটা প্রিভিয়াস ইয়ার কোনো একটা বোর্ডের অনুধাবনমূলক অথবা এমসিকিউতে আসা প্রশ্ন। যেমন আমি শুরুতে বললাম যে অনুপমের মামাকে বলা হয় ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। এটা ঢাকা বোর্ডে এসেছিল, ময়মনসিংহ বোর্ডে এসেছিল এবং সিলেট বোর্ডেও এই প্রশ্নটা এসেছিল যে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট কাকে বলা হয়। ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টেও এই কোশ্চেনটা এসেছিল। একাধিক বোর্ডে আসা প্রশ্ন। তাহলে আপনারা কিন্তু অ্যান্সার করতে পারবেন যে তার মামাকে। এবং তার মা রয়েছে, তার মায়ের যে গুরুত্বপূর্ণ চরিত্রগুলো, উক্তিগুলো এবং তার বর্ণনাগুলো, সেগুলো আমরা একটু পরে পাবো। অনুপমের মা রয়েছে, মামা রয়েছে এবং রয়েছে তার বাবা, কিন্তু তার বাবা কিন্তু বেঁচে নেই। তার বাবা মারা গেছে। ওকালতি করে অনেক টাকা পয়সা ইনকাম করেছিল, কিন্তু একটা পর্যায়ে লোকটা মারা যায়। এবং অনুপম এই নায়কের এই গল্পে একজন হরিশ নামক একজন বন্ধু আছে। এটা একটা চমৎকার গল্প। আচ্ছা, আমরা যে কোনো মুভি দেখি না, মুভির ভিতরে কি পাই? যে নায়কের একজন ফানি ক্যারেক্টার ফ্রেন্ড থাকে, তাই না? যে ফানি ক্যারেক্টার ফ্রেন্ডটা সবসময় সবাইকে জোকস বলে হাসিয়ে রাখে। আমাদের প্রত্যেকটা মুভির ভিতরে, অধিকাংশ মুভির ভিতরে কিন্তু আমরা একটা ফানি ক্যারেক্টার পেয়ে যাই। তো রবীন্দ্রনাথ ঠাকুর এই অপরিচিত নামক ছোট গল্পটিতে নায়কের একটা ফানি ক্যারেক্টারের ফ্রেন্ড রেখেছে হরিশ। হরিশ হচ্ছে আসর জমাতে অসাধারণ, অদ্বিতীয়। হরিশ সবাইকে অনেক মজায় রাখতে পারে। এই জন্য হরিশকে কিন্তু আবার এই অনুপমের মামা খুবই পছন্দ করে। কারণ এই হচ্ছে
আসর জমাতে পটু। এবং অনুপমের রয়েছে এই পক্ষের আরো একজন ক্যারেক্টার পাচ্ছি, সেটা হচ্ছে অনুপমের ভাই বেনু দাদা, অনুপমের পিসতুত ভাই। এই পিসতুত ভাই এর ক্যারেক্টার আমরা এইভাবে পাবো যে উনি হচ্ছে অনেক বেশি ভাবগাম্ভীর্যপূর্ণ ভাই। আমরা যেটাকে বলি যে উম, অসাধারণ, চমৎকার, সেই বিষয়টাকে যদি বিনু দাদাকে বলতে হয় তাহলে সে কমেন্ট করবে চলনসই, চলে এটা। তাহলে অনুপমের এই যে আমরা ক্যারেক্টার গুলো পাচ্ছি, যে মামা, তার মা রয়েছে, তার মামা অনেক প্রভাবশালী, তার সম্পর্কে অনেক কথা বলা হয়েছে যে ফলগুর বালি, ফলগুর বালির সাথে তুলনা করা হয়েছে তার প্রভাব প্রতিপত্তি বোঝাতে, যে ফলগুর বালি, যে আমরা ফলগুর বালিও দেখবো একটু পরে, তখন আরো ভালো ব্যাখ্যা করব। এই পাশে আসেন, এইখানে একজন নারী চরিত্র রয়েছে, তিনি হলেন কল্যাণী। কল্যাণীর শুধু দুজন ব্যক্তির কথা বলা আছে এই গল্পে। কল্যাণীর বাবার কথা বলা আছে, যিনি ডক্টর শম্ভুনাথ সেন, উনি একজন ডক্টর ছিলেন, এবং কল্যাণীর বাবার একজন বন্ধু ছিলেন, উকিল বন্ধু। এই যে উকিল বন্ধুটা, সেটা হলো শম্ভুনাথ বাবুর এই উকিল বন্ধু। তাকে আমরা পেয়েছিলাম বিয়ের অনুষ্ঠানে, যখন অনুপম একটু পরে যখন আমরা অনুষ্ঠানের ভিতরে প্রবেশ করবো আপনারা দেখতে পারবেন যে বিশাল বড় বিয়ার বহর নিয়ে যখন তারা আহ কল্যাণীদের বাড়িতে যায়, যাওয়ার পরে তাদেরকে ঠিকভাবে রিসিভ করা হয় না, এইটা নিয়ে তো তাদের অনেক মন খারাপ বরপক্ষে। কিন্তু এই ডক্টর শম্ভুনাথ সেনের যে একজন বন্ধু আছে, শম্ভুনাথ বাবুর এই উকিল বন্ধু, এই ভদ্রলোক এসে অনেক সুন্দর করে তাদেরকে রিসিভ করে নিয়ে যায়। তো এইগুলো হচ্ছে ছিল চরিত্রগুলো। আমরা একটু চরিত্র বিশ্লেষণে চলে যাব। চরিত্র বিশ্লেষণে আমরা যাই। তারপরে দেখেন এইখানে অনুপম সম্পর্কে এতদিন আপনাদের মাঝে যত প্রকার ভুল ধারণা ছিল, আজকে অনুপম সম্পর্কে আমি এখানে মাত্র দুটো অংশ দিয়েছি। এই দুটো অংশ যদি আপনারা ভালো করে দেখেন, এই অংশটার এই অংশটা, এই কয়টা লাইনের বাইরে অনুপম থেকে কোনো প্রশ্ন হয় না, এখন পর্যন্ত হয়নি। আমি নিজে রিসার্চ করে একাধিক টেস্ট পেপার দেখে, প্রিভিয়াস ইয়ারের ঢাকা ইউনিভার্সিটি, চিটং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন অ্যানালাইসিস করে তারপরে দেখলাম যে এই লাইন কয়টা যদি আমরা পড়ে ফেলতে পারি পুরো বই থেকে, আপনাকে পুরো 6 পৃষ্ঠার গল্প ভাজা ভাজা করার দরকার নেই, আপনি যদি এই লাইনগুলো গুরুত্বপূর্ণ গুলো দেখে ফেলেন, অনুপম থেকে কোশ্চেন গুলো কমন পাবেন। দেখেন অনুপম সম্পর্কে শুরুতে যে লাইনটা আমরা পেয়েছি সেটা হলো এমএ পাস। অনুপম কিন্তু এমএ পাস, একটা শিক্ষিত যুবক, আজ তার বয়স 27, বিয়ে ঠিক হওয়ার সময় তার বয়স ছিল 23 বছর। তাহলে অনুপম সম্পর্কে যদি প্রশ্ন হয় যে অনুপমের বয়স আজ কত বছর, আমরা কি অ্যান্সার করব? অনুপমের বয়স 27 বছর। অনুপমের বয়স কত? 27 বছর। কিন্তু যখন বিয়ে ঠিক হয়েছিল, যে বিয়ে নেই মূলত এই কাহিনীটা, সেই বিয়ের সময় বয়স কত ছিল? অনুপমের বয়স ছিল মাত্র 23 বছর। এবং অনুপম কিন্তু অনেক সুন্দর, দেখছেন অনুপম যে এখানে নায়ক, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একটা চমৎকার সৌন্দর্য দেখে তাকে নায়ক বানিয়েছে। তাহলে এই অনুপমের সৌন্দর্য এতই সুন্দর, এতই সুন্দর, যে তাকে তুলনা করা হয়েছে কিসের সাথে? শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে। আচ্ছা, আপনারা যারা ক্লাসটা দেখতেছেন, আপনারা কি কমেন্ট করে জানাচ্ছেন? আপনারা কিন্তু অ্যান্সার গুলো করে ফেলতে পারেন, আমি যখন কোনো কোশ্চেন করবো আপনারা কোশ্চেনের সাথে সাথে অ্যান্সার করে ফেলতে পারেন, তাই না? যে আচ্ছা, এইটা হচ্ছে অনুপমের, এই যে পণ্ডিত মশাই অনুপমের সুন্দর চেহারার জন্য এত সুন্দর ছিল, তাকে কিসের সাথে তুলনা করতো? শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে। এটা বিদ্রুপ করতো, এটা কিন্তু তার প্রশংসা করতো না। আপনারা কি বলতে পারেন যে এইটা মূলত কেন করতো? এটা হচ্ছে এই জন্য করতো যে মানে শিমুল ফুল এবং মাকাল ফল কিসের প্রতীক? আমি আপনাদের 10 সেকেন্ড সময় দিলাম। শিমুল ফুল, মাকাল ফল, এটা কেন বলা হতো, কেন বিদ্রুপ করতো, এটা আপনারা কমেন্ট বক্সে জানান। শিমুল ফুল, মাকাল ফল কেন বলা হতো? আচ্ছা, শিমুল ফুল মাকাল ফল কেন বলা হতো? ওয়ালাইকুম সালাম যারা যারা সালাম দিয়েছেন। শিমুল ফুল মাকাল ফল এই জন্য বলা হতো যে, আপনারা কি জানেন শিমুল ফুল কেমন ফুল? শিমুল ফুলকে দিয়ে কখনো পূজা করা যায় না। শিমুল ফুলকে দিয়ে কি করা যায় না? পূজা করা যায় না। হিন্দু ধর্ম অনুযায়ী যে সকল ফুল দিয়ে কোনো পূজা করা যাবে না, সে সকল ফুলকে কি বলা হয়? অপদার্থ ফুল। মানে এই ফুলের তো কোনো কাজ নেই, এই ফুল শুধু দেখতেই সুন্দর। শিমুল ফুল তুমি যতই সুন্দর হও না কেন, তোমাকে দিয়ে যেহেতু পূজা করা যায় না, তাহলে যে সকল ফুল দিয়ে, আজকে আরেকটা বিষয় আপনারা শিখে রাখেন, শুধু শিমুল ফুল না, যে সকল ফুল দিয়ে পূজা করা যায় না সে সকল ফুলকে কি বলা হয়? সে সকল ফুল হচ্ছে এরকম আম, অপদার্থ, মানে দেখতে সুন্দর কিন্তু এটার কোনো গুণ নাই, গুণহীন বলা হয়। তাহলে গুণহীন কেন বলা হয়? শিমুল ফুল তো দেখতে অনেক সুন্দর, কিন্তু এটা দিয়ে যেহেতু পূজা করা যায় না, তার জন্য এটাকে কি বলা হয়? গুণহীন ফুল বলা হয়। তারপরে দেখেন মাকাল ফলটাও সেম। মাকাল ফলের ছবি আমি দিয়েছি, একটু পরে আপনাদের দেখাবো। শিমুল ফুল, মাকাল ফল দুটোর ছবি আছে। এরপরে দেখেন যে আজও আমাকে দেখলে মনে হয়
অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। আচ্ছা, অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি কেন বলা হয় জানেন? কারণ অন্নপূর্ণা হচ্ছে কে? অন্নপূর্ণা কে? এটা আপনারা কমেন্ট করেন তো। অন্নপূর্ণা কে? কাকে অন্নপূর্ণা বলা হয়? তার একটা আম, অন্য নাম আমি বলে দেই, তাকে হচ্ছে চণ্ডী বলা হয়। চণ্ডী, চণ্ডী। সেই দেবী চণ্ডী, দেবী চণ্ডীর আরেক নাম কি বলেন তো? দেবী চণ্ডীর আরেক নাম কি? ঠিক আছে, আপনারা কে কোথা থেকে যোগদান আমার নাম, আচ্ছা ঠিক আছে, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ নোমান, আমি পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। এটা শুরুতে বলা হয়নি। আচ্ছা, আম, এইখানে দেবী চণ্ডী, এই দেবী, দেবী চণ্ডীর আরেক নাম কি? অন্নপূর্ণা অথবা দেবী দুর্গা। এই দেবী দুর্গার কোলে গজাননের ছোট ভাইটি বলা হয়েছে কাকে? আমাদের এই অপদার্থ নায়ক, গুণহীন সৌন্দর্য অনুপমকে। আচ্ছা, তারপরে দেখেন এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়, এইটা কি? এইটা হচ্ছে অনুপমের আত্মসমালোচনা। এটা এইরকম প্রশ্ন আসতে পারে যে এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না যোগের হিসাবে বড়, এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না ভাগের হিসাবে বড়, কি হবে? এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়। তারপরেরটা দেখেন যে আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই, কন্যার পাত্র মাত্রই স্বীকার করিবেন কি? কন্যার বাবা হবে, এখানে কি হবে? এটা হবে কন্যার বাবা। কন্যার বাবা মাত্রই স্বীকার করিবেন যে আমি সৎ পাত্র। কেন সৎ পাত্র? কারণ সে তামাক খায় না, ঠিক আছে, তামাক সিগারেট এগুলো কিছু খায় না। তারপরে দেখেন তাহলে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই, এইটা হচ্ছে বিবাহর দেবতার সাথে তার কোনো বিরোধ নেই বুঝাচ্ছে। চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য, এই লাইনটা থেকে যে কতবার প্রশ্ন এসেছে, আপনারা যারা টেস্ট পেপার সলভ করেছেন দেখেছেন যে প্রশ্নটা এইরকম হয় যে চিরকাল, চিরকাল অনুপমের কাছে কোনটি চিরসত্য? অনুপমের কাছে চিরসত্য কোনটি? গলার স্বর অনুপমের কাছে চিরকাল বড় সত্য। আর মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয় তার চেহারা হচ্ছে কি? কণ্ঠ। এইটা কিন্তু এই বছর 2000 কত সেশন, 24-25 সেশনের ঢাকা ইউনিভার্সিটির মানবিক বিভাগ অর্থাৎ বি ইউনিট এই প্রশ্নটা এসেছিল। আপনারা যারা যারা দেখেছেন তারা তো দেখেছেন। এবং বোর্ড কোশ্চেন যদি সলভ করতে যান, আমার মনে হয় 9টা বোর্ডের প্রত্যেকটা বোর্ডে কোনো না কোনো বছর এই প্রশ্নটা এসেছিল। কোনটা ভাইয়া? যে মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয় তার চেহারা কোনটি? তার চেহারা হচ্ছে কণ্ঠ। এইটা হচ্ছে কি? অনুপমের আত্মসমালোচনা। আচ্ছা, এইবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার, যেটা হচ্ছে আমাদের ভিলেন এই গল্পের, সে কে? সে হলো এই মামা। অনুপমের আসল অভিভাবক বলা হয়েছে, সে অনুপমের চেয়ে কয় বছরের বড়? আপনি অ্যান্সার করেন তো। অনুপমের মামা অনুপমের চেয়ে কয় বছরের বড় ছিল? এটা সবাই অ্যান্সার করেন, কমেন্ট বক্সে লেখেন। অনুপমের মামা অনুপমের চেয়ে কয় বছরের বড়? এটা লেখেন, সবাই লেখেন। আচ্ছা, বাংলা ক্লাসগুলো আপনাদের পেইড ব্যাচে কিন্তু অলরেডি হয়ে গেছে, তাই না? আমরা এখন যেটা করব, আমরা এগুলো একটু রিভিউ ক্লাস করব। যেহেতু ফাইনাল প্রিপারেশন, আমাদের পরীক্ষার মাত্র 2 মাস আছে, আমরা এখন এই ক্লাসগুলো আবার রিভিউ করব। আজকে আমরা ফার্স্ট ক্লাসে অপরিচিতা করতেছি। নিয়মিত আপনারা ক্লাস পাবেন, হয়তো সপ্তাহে 2টা বা 3টা করে ক্লাস আসতে পারে পেজ থেকে। এই ক্লাসগুলোতে আমরা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করব, বোর্ড কোশ্চেন গুলো সলভ করব, পাশাপাশি কিছু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন গুলো সলভ করব, যেটা আপনার একটা ফাইনাল টাস্ক হয়ে যায় ওয়ান শট। যেহেতু অলরেডি আপনাদের ক্লাসগুলো একবার শেষ হয়ে গেছে। দেখেন অনুপমের মামা সম্পর্কে কি বলা হয়েছে? অনুপমের মামা সম্পর্কে বলা হয়েছে যে তার হচ্ছে আসল অভিভাবক, যে 6 বছরের বড়, অস্থি মজ্জায় ছিল কিসের আসক্তি? টাকার আসক্তি ছিল। অনুপমের ভাগ্য দেবতার এজেন্ট বলা হয় কাকে? অনুপমের মামাকে। এবং উনি কি করেছে? সংসারকে ফলগু বালির মতো নিজের অন্তরে শুষে রেখেছেন। ফলগু বাণী কি করে? ফলগুর বালি কি করে? ফলগু নদী হচ্ছে ভারতের গয়া অঞ্চলের একটি নদী। এই নদীটা সম্পর্কে কিন্তু 4-5 ধরনের প্রশ্ন হতে পারে। প্রশ্ন হতে পারে যে অনুপমের মামাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? ফলগুর বালির সাথে তুলনা করা হয়েছে। ফলগু নদী কোন অঞ্চলে অবস্থিত? ভারতের গয়া অঞ্চলে অবস্থিত। আর ফলগু নদীর বৈশিষ্ট্য কি? এইটা হচ্ছে উপরে বালি থাকে, বালিটা উপরে থাকবে, এর নিচে হচ্ছে পানি থাকে। তাহলে নিচে পানি উপরে বালি, বালি দিয়ে অর্থাৎ চোরা বালি টাইপের। আমরা অনেক সময় এরকম সমুদ্র কিনারায় গিয়ে পাই না অনেক জায়গায়, যে উপরে বালি আছে কিন্তু নিচে কিন্তু পানি আছে। তাহলে ফলগু নদীর যে বৈশিষ্ট্য, যে অন্তঃসলিলা নদী, অন্তঃসলিলা নদী, এই লাইনটা মনে রাখবেন যে ফলগু নদীর বৈশিষ্ট্য কি? এইটা প্রশ্ন হয়। ফলগু নদীর বৈশিষ্ট্য কি? ফলগু নদীর বৈশিষ্ট্য হচ্ছে অন্তঃসলিলা। আচ্ছা, আপনারা যারা যারা ক্লাস করতেছেন একটা কাজ করতে পারেন। কাজটা হচ্ছে আপনার ক্লাসগুলোতে আপনাদের ফ্রেন্ডদের কিন্তু মেনশন করতে পারেন। কারণ যখন আমাদের ক্লাসের উপস্থিতির সংখ্যাটা বাড়বে, তখন কিন্তু আমরা ক্লাসটা আরো বেশি জমে উঠবে, তাই না?
আমি অনেক বেশি উৎসাহ পাবো। সেই জন্য আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা যারা যারা ক্লাসটাতে যুক্ত হয়েছেন প্রত্যেকে আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারেন। তাহলে দেখেন, অন্তঃসলীলা ফল্গু নদী সম্পর্কে বলছিলাম। ফল্গু নদী থেকে 4-5 ধরনের প্রশ্ন হয়। বৈশিষ্ট্য হচ্ছে অন্তঃসলীলা, এটা হচ্ছে উপরে মাটি দিয়ে যেরকম বালু যেরকম পানিকে আঁকড়ে ধরে রাখে, অনুপমের মামাও তাদের পরিবারের উপর যত ঝড় ঝাপটা আসুক সবকিছুকে নিজের শরীর দিয়ে আঁকড়ে ধরে রেখে পরিবারের স্বার্থকে রক্ষা করে থাকে। তাহলে বালি যেরকম ভাবে পানিকে রক্ষা করে, একইভাবে অনুপমের মামাও তাদের পরিবারের স্বার্থকে রক্ষা করে। এরপরে আসেন অনুপমের মা। অনুপমের মা সম্পর্কে এখানে আমরা মাত্র 3টা তথ্য দিয়েছি। এই 3টা তথ্য অনেক গুরুত্বপূর্ণ। অনুপমের মা, তিনি গরিব ঘরের মেয়ে। অনুপমের মা সম্পর্কে বলা হয়েছে কি, অনুপমের মা গরিব ঘরের মেয়ে এবং অনুপমের বাবা ওকালতির টাকায় অবস্থার পরিবর্তন ঘটলে নিজেরা যে ধনী এ কথা মা নিজেও ভুলেন না এবং সন্তানকেও ভুলতে দেন না। প্রশ্ন হতে পারে যে নিজেরা যে ধনী এটা সে নিজেও ভুলতে চান না, সন্তানকেও ভুলতে দিতে চান না। সে কে? সে হলো অনুপমের মা। তাহলে কে গরিব ঘরের মেয়ে? কল্যাণী, অনুপমের মা, অনুপমের মামা নাকি অনুপম? কে কে গরিব ঘরের সন্তান? আপনারা লেখেন তো, গরিব ঘরের সন্তান কে? গরিব ঘরের সন্তান কে? গরিব ঘরের সন্তান কে? সবাই লেখেন, সবাই লেখেন। যে কয়জন ক্লাসটা দেখতেছেন প্রত্যেককে কমেন্ট করবেন। গরিব ঘরের সন্তান কে? গরিব ঘরের সন্তান হলো অনুপমের মা। যেহেতু গরিব ঘরের সন্তান, সে যে এককালে মানে এখন যে ধনী হয়েছে, ধনী হয়েছে কিভাবে জানেন? এই যে এই ভদ্রলোক, এই ভদ্রলোকের সম্পর্কে খুব কষ্টের একটা কথা আছে যে উনি জীবনে অনেক টাকা ইনকাম করছে ওকালতি করে, কিন্তু সে টাকা ভোগ করতে যেতে পারেননি। তিনি তার আগে মারা গেছেন। যে প্রথম হাত ছেড়ে বেঁচেছেন মৃত্যুর মাধ্যমে, যে মৃত্যু ছিল অনুপমের বাবার প্রথম অবকাশ। তাহলে যদি প্রশ্ন হয় অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল কি, এইটা প্রশ্ন হয় ভাইয়া। এইটা 3 থেকে 4টা বোর্ডে প্রশ্ন হচ্ছে। আমি আজকে আপনাদের স্লাইডটা রেডি করেছি, আপনারা প্রিভিয়াস ক্লাসগুলো করেছেন, সেই ক্লাসে কিন্তু আমরা এইভাবে ক্লাসগুলো নেওয়া হয়নি, তাই না? আজকে ক্লাসগুলো স্লাইডগুলো আমরা এমন ভাবে রেডি করেছি যে এই স্লাইড একটা পেজ শেষ করব, আপনার অনেকগুলো বোর্ড কোশ্চেন সলভ হয়ে যাবে। তো সবাই একটু তাহলে কমেন্টে জানান, আমরা কোশ্চেন করার সাথে সাথে। মার হাতে অনুপম মানুষ, তাহলে অনুপম কার হাতে মানুষ? অনুপম হচ্ছে মার হাতে মানুষ। ওকে, এরপরে আসেন আমরা হরিশকে নিয়ে একটু কথা বলি। হরিশ হলো হরিশ সম্পর্কে আগে একটু বলে নেই। আমরা শুরুতেই কিন্তু বলেছিলাম যে হরিশকে বলা হয় যে হরিশ হলো সেই ক্যারেক্টারটা যে আমরা বিভিন্ন সিনেমাতে যেরকম একটা ফানি ক্যারেক্টার দেখে থাকি, হরিশ হচ্ছে সেই ক্যারেক্টার। এই দেখেন সে এখানেও কিন্তু হাসতেছে হরিশ। হ্যাঁ, হরিশকে বলা হয়েছে যে হরিশ হচ্ছে আসর জমাতে পটু ছিলেন, অনুপমের বন্ধু এই হরিশ। এই লাইনটা থেকে দুটো প্রশ্ন হবে। একটা প্রশ্ন হবে সরস রসনার গুণ আছে কার? সরস রসনার গুণ আছে কার? যে সব সময় হাসে, সে নিজেও হাসে খুশি, সবাইকে হাসাতে পছন্দ করে। আমাদের অনেক ফ্রেন্ড আছে না এরকম? হরিশ হলো সেরকম একটা ক্যারেক্টার। এই যে হাসতেছে, সে সব সময় এই অনুপমের মামার মতো এত কঠিন একটা মানুষকেও এই হরিশ কিন্তু হাসে। অনেক কাঞ্জুস একটা মানুষ, আপনারা দেখবেন একটু পরে কি করে সে। সে হচ্ছে অনুপমের যেদিন বিয়ে হয়, আমরা তো এই গল্পটা সবাই পড়েছি আশা করি, যে অনুপমের যেদিন বিয়ে হয় সেই বিয়ের দিন হরিশ হরিশ না সরি অনুপমের মামা এই ভদ্রলোক গহনাগুলো কি করে, গহনাগুলো পরীক্ষা করার জন্য সেকরার সাথে নিয়ে যায়। কি লেভেলের একটা মানে কি বলবো একে, আপনারাই বলেন যে অনুপমের মামা সম্পর্কে কি মন্তব্য করা যেতে পারে। তাহলে এই অনুপমের মামা পছন্দ করতো হরিশকে, খুব পছন্দ করতো, কারণ হরিশ গিয়ে তার কাছে অনেক মজার মজার কথা বলতো। কানপুরে কাজ করে অনুপমের বিয়ের জন্য পাত্রী ঠিক করে। তাহলে এই লাইনটা প্রশ্ন আসতে পারে যে কে কানপুরে কাজ করে? হরিশ, বিনু দাদা, অনুপম, ডক্টর শম্ভুনাথ সেন। আপনারা সবাই অ্যান্সার কমেন্ট বক্সে লেখেন যে কে কানপুরে কাজ করে? হরিশ। হরিশ এই যে লোভী লিখেছেন আঞ্জুমান আরা, আঞ্জুমান আরা লিখেছেন মামা কি ছিল? লোভী ছিল। ওকে, ঠিক আছে, আমরা এই অ্যান্সারটা নিলাম। তাহলে এই হরিশ হচ্ছে কি, কোথায় কাজ করে? কানপুরে কাজ করে। সে কল্যাণীর কথা বলে অনুপমের মন উতলা করে দিয়েছিল। এবার শোনেন, একবার অনুপম হচ্ছে সে বিএ অনার্স কমপ্লিট করেছে। অনার্স কমপ্লিট করে সে চুপচাপ বসে আছে, তার কোনো চিন্তা নাই। বাবার টাকা পয়সা আছে, মায়ের হাতে মানুষ, সে তো কোলে কোলে মানুষ। সে তো ওই খাই দাই ঘুমাই, খাই দাই ঘুমাই, এইরকম একটা জীবন যাপন করতে। তার জীবনের কোনো চিন্তা নাই, কোনো উমেদারি নাই, চাকরির চিন্তা নাই, কোনো প্রকার টেনশন নাই। সব পরিবার ব্যবসা ট্যাবসা তো মামাই দেখে। তো একদিন তার তো বিয়ের বয়সে হয়ে যাচ্ছে, কিন্তু তার ভিতরে সে বিয়ের ফুলটা ফোটে নাই। সে কোনো সুন্দরী রমণীকে আজও দেখে নাই ওই রকম যাকে দিয়ে সে মুগ্ধ হয়ে প্রেমের প্রস্তাব বা বিয়ের প্রস্তাব দিবে। একদিন আমাদের সাথে কিন্তু এই ঘটনাটা ঘটে, আমাদের আমাদের রিয়েল লাইফে এটাই ঘটে যে আপনি অনেক ভালো আছেন ভাই, একদম সিঙ্গেল লাইফ লিড করতেছেন, চমৎকার একটা প্রোডাক্টিভ লাইফ লিড করতেছেন। আপনি এক ফ্রেন্ড এসে বলবে, বন্ধু
সেই তো একটা মেয়ে দেখলাম আজকে তোমার, যাই হোক আর কি, এই মেয়েটা তোমার সাথে অনেক ভালো মানাবে। তো এই কাজটা করেছে হচ্ছে এই হরিশ এসে, আমাদের ফ্রেন্ডরা যে কাজটা করে, হরিশ এসে বলতেছে বন্ধু আমি তো কানপুরে কাজ করি, সেইখানে আম, একটা মেয়ে দেখেছি, চমৎকার, তোমার সাথে তো সেই লেভেলের মানাবে, তুমি দেখতে পারো, বিয়ের তো বয়স টয়স হয়ে গেল। এখন অনুপম বলতেছে যে আমার তো আসল অভিভাবক মামা, তো আমি তো এটা নিয়ে কিছু মন্তব্য করতে পারি না, কথাটা একবার মামার কাছে পড়িয়ে দেখো না। তখন এই হরিশ সে হচ্ছে সাহস করে মামার কাছে চলে গেল, মামার কাছে গিয়ে বর্ণনা টর্ণনা করলো যে এরকম এরকম ঘটনা, একটা মেয়ে দেখেছি, মেয়ের সাথে অনুপমের ভালো মানাবে। কিন্তু মামার আবার একটা শর্ত ছিল। মামার শর্ত হলো যে মানে মামার ইচ্ছা এরকম যে সে এমন একটা বিহাই বানাবে যে বিহাইয়ের কিছু থাকবে না, অনেক অর্থ সম্পদ থাকবে না, কারণ অনেক বেশি অর্থ সম্পদ যদি থাকে তাহলে বিয়ের তো অনেক তেজ থাকবে, তাই না? এই লাইনটা প্রশ্ন হয়, আমি এইমাত্র যেই কথাটা বললাম যে বিহাই সম্পাদয়ের কি থাকতে নেই, বিহাই সম্পাদয়ের কি থাকতে নেই, এইটা আপনারা একটু কমেন্ট বক্সে লেখেন। বিহাই সম্পাদয়ের কি থাকতে নেই, এইটা টেক্সট বুকের একটি লাইন, উঠিয়ে দেওয়া লাইন, এই লাইনটা থেকে প্রচুর প্রশ্ন হয়। বিহাই সম্পাদয়ের কি থাকতে নেই, হ্যাঁ নাজমুস সাকিব তামিম লিখেছে যে মামা ছিল দাম্ভিক লোভী, ঠিক আছে তামিম, এটাই। তাহলে আপনি একটু বলেন তো যে বিহাই সম্পাদয়ের কি থাকতে নেই, বিহাই সম্পাদয়ের তেজ থাকতে নেই। তো এই জিনিসটা হচ্ছে কে বলতো, এইটা হচ্ছে তার মামার ইচ্ছা ছিল, কিন্তু সে উজাড় করে সবকিছু দেবে, মানে তার অনেক সম্পদ থাকা যাবে না, কিন্তু যা কিছু থাকবে উজাড় করে সম্পদ দেবে, কিন্তু তার কোনো তেজ থাকতে নেই, সে কোনো প্রকার ভাব দেখাতে পারবে না, এইটা হচ্ছে তার ধারণা ছিল। তাহলে আমরা হরিশ সম্পর্কে 3টা তথ্য পড়েছি, এই 3টা তথ্যই হরিশ থেকে প্রশ্ন হবে, এর বাইরে প্রশ্ন হবে না। প্রথম নাম্বার প্রশ্ন যে হরিশ হচ্ছে সরস রসনার গুণ ছিল, তারপরে কানপুরে কাজ করতো হরিশ, কানপুরে কাজ করতো হরিশ, এবং কল্যাণীর কথা বলে অনুপমের মনকে উতালা করে দিয়েছিল যে মেয়ে তো দেখেছি খাসা একটা। আচ্ছা, তাহলে এরপরে আসেন, আমরা অনুপমের মা সম্পর্কে দেখেছি, এবার আমরা বিনু দাদা সম্পর্কে দেখব। বিনু দাদা হচ্ছে সেই ভাব গাম্ভীর্যপূর্ণ ক্যারেক্টারটা। বিনু দাদা কেমন ক্যারেক্টার, বিনু দাদাকে পাঠানো হয়েছিল যে অনুপমকে কল্যাণীকে আশীর্বাদ করানোর জন্য পাঠানো হয়েছিল, পিস্তুত ভাই বিনু। আচ্ছা, আমরা কিন্তু রোজা রেখে ক্লাস নিচ্ছি, তাই না? আপনারা যারা ক্লাস করতেছেন আপনারাও রোজা রেখে ক্লাস করতেছেন। রোজা রেখে এই বিকালের মুহূর্তটা ক্লাস নেওয়াটা কিন্তু একটুখানি কি হয়, একটু অস্বাভাবিক, মানে অন্যান্য দিনের চেয়ে একটুখানি কষ্টকর হয়। সেজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যেহেতু আমরা পেজে ক্লাসটা নিচ্ছি, আমরা যখন পেইড বেসে ক্লাসগুলো নাই, ক্লাসগুলো কিন্তু আপনাদের শেয়ার করার সুযোগ থাকে না, তো সবাই ক্লাসটা একটু শেয়ার করে আরো বেশি ফ্রেন্ডদের কাছে এটা পৌঁছাতে পারেন। কল্যাণীকে আশীর্বাদ করার জন্য পাঠানো হয়েছিল পিস্তুত ভাই বিনু দাদাকে, বিনু দাদাকে পাঠানো হয়, এবং বিনু দাদা যখন ঘুরে আসে, ঘুরে আসার পরে বলে যে মন্দ নয় হে খাঁটি সোনা বটে। তাহলে এই উক্তিটা কার? মন্দ নয় হে খাঁটি সোনা বটে, এই উক্তিটা কার সম্বন্ধে, কার সম্বন্ধে সেটা লেখেন। এটা উক্তিটা তো করছে কে? উক্তিটা তো করেছে বিনু দাদা। কার সম্বন্ধে করছে সেই ক্যারেক্টারটার নামটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন, যে মন্দ নয় হে খাঁটি সোনা বটে, এই উক্তিটা কার সম্বন্ধে করা হয়েছিল, কার সম্বন্ধে করা হয়েছিল সেটা লিখবেন। যে মন্দ নয় হে খাঁটি সোনা বটে, সেটা হচ্ছে বিনু দাদা করেছিল আমাদের এই গল্পের নায়িকা সুন্দরী কল্যাণী সম্পর্কে। আচ্ছা, তারপরে দেখেন যে অনুপম, এই লাইনটা প্রশ্ন হয় যে অনুপম 16 আনা নির্ভর করে কার উপর? আচ্ছা, অনুপমের অভিভাবক কিন্তু হচ্ছে মামা, ভাগ্য দেবতার প্রধান এজেন্ট মামা, প্রকৃত অভিভাবক মামা, অনুপমের সবকিছুই তার মা এবং মামা। কিন্তু এটাই আমাদের কনফিউজ করে, যখন প্রশ্ন হয় যে অনুপমের 16 আনা কার উপরে নির্ভর করে, কার রুচির উপর নির্ভর করে, তখন কিন্তু আর মামা হবে না, তখন কি হবে? বিনু দাদা হবে। কারণ আমরা যেটাকে বলি চমৎকার, বিনু দাদা সেটাকে কি বলে? সবাই কমেন্ট বক্সে লেখেন। আমরা যেটাকে বলি চমৎকার, বিনু দাদা সেটাকে কি বলে? বিনু দাদা বলে এটা চলনসই। আরে চলে কোনো মতো। তাহলে বিনু দাদা কিন্তু অনেক আর্ট। তাহলে এই লাইনটা প্রশ্ন হয় যে কার ভাষা অত্যন্ত আর্ট, কার ভাষা অত্যন্ত আর্ট, কার ভাষা অত্যন্ত আর্ট? অত্যন্ত আর্ট হচ্ছে বিনু দাদার ভাষা, বিনু দাদার ভাষা অত্যন্ত আর্ট। আমরা এই স্লাইডটা সম্পর্কে একটু দেখে নিলাম, আশা করি এই স্লাইডটা আপনাদের ক্লিয়ার। এখান থেকে আমরা অনুপম সম্পর্কে, অনুপমের বয়সটা দেখেছি, অনুপমের বয়স ছিল 25 বছর, বিয়ের সময় 25 ছিল না। আচ্ছা, আমরা পরের পেজটাতে একটু যাই। ওকে, এখানে অনুপমের চেয়ে তার মামা 6 বছরের বড় ছিল। আমরা এবার একটু এই গল্পের আরেকটা পক্ষ, একটু কল্যাণীদের সম্পর্কে দেখে নেব। একজন কমেন্ট করতেছিলেন যে সাউন্ড নাকি ক্লিয়ার নেই, আপনি একটু লেখেন তো সাউন্ডটা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন?
সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা একটু জানান সবাই। সাউন্ডটা ক্লিয়ার? আচ্ছা, আশা করি ক্লিয়ার, যেহেতু কমেন্ট করতে পারতেছেন। এইখানে কল্যাণী সম্পর্কে যে কয়টা লাইন দেখেন, আপনাদের কিন্তু পেইড ব্যাচে এই ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে। আমাদের মিজান স্যার অলরেডি পেইড ব্যাচে ক্লাসগুলো নিয়েছিল, অনেক চমৎকার করে ক্লাসগুলো নিয়েছে। কিন্তু পরীক্ষা যেহেতু একদম ঘনিয়ে আসছে, আমরা অন শর্ট ক্লাস নিচ্ছি। এইখানে জাস্ট এই একটা স্লাইডের এই কয়টা লাইন যদি আপনি পড়ে ফেলেন, কল্যাণী সম্বন্ধে সকল প্রকার তথ্য আপনার জানা হয়ে যাবে। ডক্টর শম্ভুনাথ সেন সম্পর্কে এই কয়টা লাইন দেখবেন, তো এটা একটু মনোযোগ দিয়ে দেখেন, আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করেন। অন্যতম প্রধান চরিত্র বলা হয়েছে, বিয়ের সময় তার বয়স ছিল 15। ভাইয়া এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট। বর্তমান তার বয়স 19। তাহলে বিয়ের সময় কল্যাণীর বয়স কত ছিল? বিয়ের সময় কল্যাণীর বয়স কত ছিল? বিয়ের সময় কল্যাণীর বয়স ছিল 15 বছর, বর্তমান তার বয়স 19 বছর। কল্যাণী কিন্তু শিক্ষিত, তারপরে সহজ সরল, প্রাণ চঞ্চল চিত্তের অধিকারী এবং বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী। কতটা বলিষ্ঠ হলে তার বিয়ে ভেঙে যাওয়ার পরে সে কিন্তু ভেঙে পড়েনি, বরং এতটাই বলিষ্ঠ হৃদয়ের অধিকারী যে কল্যাণীর কাছে আবার যখন অনুপম গিয়েছিল, তাকে প্রপোজ করেছিল পুনরায়, কিন্তু সেইবার কিন্তু সে একসেপ্ট করেনি। সে কি করে দিয়েছিল? রিজেক্ট করে দিয়েছিল। এতটা বলিষ্ঠ হৃদয়ের অধিকারী, বলিষ্ঠ মনের অধিকারী, বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী যে সে দেশমাতৃকার সেবার ব্রত গ্রহণ করেছে এবং সে নারী শিক্ষার ব্রত গ্রহণ করেছে। এরপরে দেখেন, বিবাহ ভাঙার পর তাহলে এই তথ্যটা আসতে পারে যে বিবাহ ভাঙার পর কল্যাণী কিসের ব্রত গ্রহণ করেছে? কল্যাণী কি মানে একদম চুলগুলো উস্কো খুস্কো, মানে এটা তো অনুপম ভাবতো যে বিয়েটা ভেঙে গেল, মেয়েটা হয়তো আমার চিন্তায় ঘুমায় না, সে হয়তো আমার ছবিটা বুকের উপর নিয়ে কাঁদে আর আমারে মিস করে, ভাবে যাহা অনুপমকে কেন পেলাম না, এরকম একটা ধারণা অনুপমের ভিতরে ছিল। কিন্তু যখন দেখা হলো, সে তাকে প্রপোজ করলো, কিন্তু দেখলো না অনুপমের ভিতরে এসব, কল্যাণীর ভিতরে এসব চিন্তা আসা দূর কি বাত। কল্যাণী তো খুব সুন্দর জীবনযাপন করতেছে, সে মেয়েদেরকে শিক্ষাদান করতেছে, সে নিজেও শিক্ষিত ছিল, সে নারী শিক্ষার ব্রত গ্রহণ করেছে। তাহলে এই লাইনটা কিন্তু প্রশ্ন হতে পারে, যে প্রশ্ন হতে পারে না, অলরেডি হয়ে গেছে এবং আপনাদেরও হবে, যে বিবাহ ভাঙার পর মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছিল। তাহলে কিসের ব্রত গ্রহণ করিয়াছিল? অপশনে যদি থাকে যে ওল্ড এজ হোম অর্থাৎ বৃদ্ধাশ্রমের ব্রত গ্রহণ করেছিল, নারী শিক্ষার ব্রত গ্রহণ করেছিল, না কিসের ব্রত গ্রহণ করেছিল? নারী শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছিল। কল্যাণী পণ করেছে সে আর বিয়ে করবে না। এই লাইনটা আপনারা একটু দেখবেন যে তার দীপ্তি কেমন, তার দীপ্তি কেমন, তার দীপ্তি কেমন। এই দেখেন, তার দীপ্তি হলো নির্মল। দীপ্তি কেমন? দীপ্তি নির্মল, দীপ্তি নির্মল কিন্তু গতি সহজ। এই লাইনটা উঠিয়ে দিতে পারে। এখান থেকে দুটো প্রশ্ন হবে। প্রশ্ন হবে যে কল্যাণীর দীপ্তি কেমন? দীপ্তি কি নির্মল নাকি সহজ নাকি সরল নাকি নীরব? যদি বলে দীপ্তি, মানে এই লাইনটুকু থেকে দুটো প্রশ্ন হতে পারে। দুটো প্রশ্ন হতে পারে যে দীপ্তি কেমন। যদি দীপ্তি চাই হবে নির্মল, কিন্তু গতি চাইলে কি হবে? গতি হবে সহজ। গতি হবে সহজ, গতি সহজ হবে, কিন্তু দীপ্তি হবে কি? নির্মল। অনুপমের কল্পনায়, অনুপমের কল্পনায় কল্যাণীর অবস্থা কেমন? কল্যাণীর অবস্থা হলো অনুপম ভাবে, মানে এটা হচ্ছে অনুপমের কল্পনা। অনুপম ভাবে যাহা আমাকে যেহেতু পাইনি, সে মনে হয় চিন্তায় কান্নাকাটি করতে করতে তার অবস্থাটা এই অনাবৃষ্টির দিনের ফুলের কুড়িটির মতো বিমর্ষ হয়ে গেছে। আদতে কি তাই হয়েছে? কখনো না। কল্যাণী খুবই বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী, তার এরকম চিন্তা মাথায় আসবেই না, কখনোই না। আচ্ছা, অনুপমের কল্পনায় কল্যাণী কি করতে ভুলে যায়? কখন চুল বাঁধতে ভুলে যায়? সন্ধ্যায় ভুলে যায়। এই লাইনটা আপনারা খুব ইম্পর্টেন্ট। আপনারা, আমি ক্লাসের একটা করে পেজ শেষ হলে এরপর থেকে আমি পাশে দাঁড়াবো, আপনার স্ক্রিনশটটা নিয়ে নেবেন, কারণ এই পেজটা পড়ে গেলে আপনাদের পুরো গল্পটা রিভিশন হয়ে যাচ্ছে। তাহলে অনুপমের কল্পনায় কল্যাণী চুল বাঁধতে ভুলে যায় কখন? সন্ধ্যায় ভুলে যায়। চুল বাঁধতে ভুলে যায় কখন? সন্ধ্যায় ভুলে যায়। ওকে, তারপরে সৌন্দর্যের সূচিতা কেমন? তাহলে এখানে কিন্তু কয়েকটা কথা আছে। কল্যাণীর দীপ্তি হলো নির্মল, গতি সহজ এবং সৌন্দর্যের সূচিতা কি? অপূর্ব। সৌন্দর্যের সূচিতা অপূর্ব। এই তিনটা তথ্য মনে রাখবেন ভালো করে। অনুপমের চিরজীবনের গানের ধোঁয়া কি? কল্যাণীর জায়গা আছে, জায়গা আছে কথা। তাহলে গানের ধোঁয়া কাকে বলা হয়? গানের ধোঁয়া কাকে বলা হয়? কেউ কি লিখবেন? গানের ধোঁয়া কাকে বলা হয়?
হুম, আপনাদের পেইড ব্যাচে যারা আছেন হয়তো সেখানে পিডিএফটা দেওয়া হবে। আর যারা ফ্রি ক্লাস করতেছেন তারাও স্ক্রিনশট নিতে পারবেন। আগের পেজের স্ক্রিনশট দেব। আব্দুল্লাহ আল আশিক আগের পেজের স্ক্রিনশটও পাবেন। আমি ক্লাস শেষে দেব। যারা শেষ পর্যন্ত থাকবেন আমরা প্রত্যেকটা পেজের স্ক্রিনশট দেব এবং ফার্স্ট 4 থেকে 5টা পেজের স্ক্রিনশট নিয়ে যদি আপনি রিভিশন দেন পুরো গল্পটা সব প্রশ্ন প্রিভিয়াস এর কোশ্চেন রিভিশন হয়ে যাবে। আচ্ছা, গানের ধোঁয়াটা প্রশ্ন করেছিলাম, কেউ কমেন্ট বক্সে লেখেননি। গানের ধোঁয়া হচ্ছে গানের যেই লাইনটা একাধিকবার পড়া হয় সেটাকে কি বলা হয়? গানের ধোঁয়া বলা হয়। আচ্ছা, এরপরে আসেন, এই গাড়ি আগে হইতে রিজার্ভ করা একথা মিথ্যা কথা কল্যাণী বলে স্টেশন মাস্টারকে। তাহলে কল্যাণী এই কথাটি কাকে বলেছে? এই লাইনটা থেকে দুটো প্রশ্ন হবে। দুটো প্রশ্ন হবে। একটা প্রশ্ন হতে পারে এইটা কে বলেছে, কে বলেছে যে এই গাড়িটা আগে থেকে রিজার্ভ করা এটা মিথ্যা কথা, এই গাড়িটা আগে থেকে রিজার্ভ করা মিথ্যা কথা, এটা কে বলেছে? যদি বলে কে বলেছে তাহলে কি উত্তর হবে? হবে কল্যাণী বলেছে। কাকে বলেছে? স্টেশন মাস্টারকে বলেছে। এরপরে আসেন, মায়ের সাথে তীর্থযাত্রার সময় ট্রেনে যে অপরিচিতা নারী কণ্ঠে এই গাড়িতে জায়গা আছে শুনে অনুপম মুগ্ধ হয়েছিল, সে কণ্ঠ কার ছিল? সে কণ্ঠ ছিল হলো কার? কল্যাণীর। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে কল্যাণী সম্পর্কে আমাদের তথ্য। কল্যাণী সম্পর্কে এই তথ্যগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। এবার হচ্ছে তার বাবা সম্পর্কে দেখি। ডক্টর শম্ভুনাথ সেন। শম্ভুনাথ সেন, তার বয়স হলো 40-এর এপার কিংবা ওপার। তাহলে ডাক্তার শম্ভুনাথ সেন সম্পর্কে কি বলা হয়েছে? যে পেশায় ছিলেন একজন ডাক্তার এবং তার বয়স ছিল 40-এর এপার কিংবা ওপার। বংশমর্যাদা রক্ষায় কল্যাণীর বাবা ডক্টর শম্ভুনাথ সেন কোথায় গিয়ে বসবাস শুরু করেছে? আপনারা লেখেন তো। বংশ রক্ষায় কল্যাণীর বাবা ডক্টর শম্ভুনাথ সেন কোথায় গিয়ে বসবাস শুরু করেছে? কোথায় গিয়ে বসবাস শুরু করেছে? আপনারা কমেন্ট বক্সে লেখেন কোথায় কল্যাণীর বাবা বংশমর্যাদা রক্ষায় পশ্চিমে গিয়ে বসবাস শুরু করেছে। এরপরে দেখেন, তার চুল কাছা গোফে পাক ধরা আরম্ভ করেছে মাত্র শান্ত প্রকৃতির দৃঢ়চেতা মানুষ। এই তিনটা লাইন খুব গুরুত্বপূর্ণ, মানে তিনটা তার গুণ ছিল যে তার চুলগুলো কেমন? চুলগুলো কিন্তু কাঁচা হবে, গোফে পাক ধরা আরম্ভ করেছে মাত্র, এবং শান্ত প্রকৃতির দৃঢ়চেতা মানুষ। যদি প্রশ্ন হয় অপরিচিতা গল্পে শান্ত প্রকৃতির দৃঢ়চেতা মানুষকে, আপনারা কমেন্ট বক্সে লেখেন অপরিচিতা গল্পে শান্ত প্রকৃতির দৃঢ়চেতা চরিত্রটা কে? শান্ত প্রকৃতির। এতই শান্ত প্রকৃতির তাকে অনুপমের মামা এতগুলো কথা শোনালো, সে চুপ করে থাকলো, ভদ্রলোক কিচ্ছু বলে নাই। এটা হচ্ছে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী পিতার বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী কন্যা হয়েছে। তাহলে এইটা হচ্ছে 40 বছর বয়স, ঠিক আছে। এইচ এম মাহবুব লিখেছেন, নাজমুস সাকিব তামিম, ফারিহা তাসনিম নিতু, নিজামুদ্দিন শাকিল আপনারা লিখেছেন পশ্চিমে, ঠিক আছে, থ্যাংক ইউ। কে হবে? শম্ভুনাথ সেন হবে। এটা লিখেছে কে? মেহেদি হাসান ব্রো। আপনি কি ব্রো? মেহেদি হাসান ব্রো, ওকে। ফারিহা তাসনিম নিতু, এইচ এম রহমান, সবাই লিখেছে কল্যাণীর বাবা। ঠিক আছে, ধন্যবাদ যারা যারা সঠিক উত্তর দিয়েছেন। লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়া দিতে দ্বিধা হইবে না কোথাও শম্ভুনাথ সেনের। কারণ কি? কারণ এই কল্যাণী হলো তার একমাত্র কন্যা সন্তান। কারণ কল্যাণী ছাড়া এই পৃথিবীতে তার আর কিছুই নেই। কল্যাণীর কিন্তু মাতাও নেই, মা মারা কল্যাণী, তার কোনো ভাইও নেই, কোনো বোনও নেই। সেই জন্য লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়ে দেওয়া মানে কি? লক্ষ্মীর ঘটি এটা উপর করে দেওয়ার থেকে, অর্থাৎ তার যা কিছু আছে, ডক্টর শম্ভুনাথ সেনের যত সম্পদ আছে সবকিছু তার এই কন্যার জন্য দিতে তার ভাববে না, সেটাই বলা হয়েছে। তারপরে দেখেন, লোকটা নিতান্তই নির্জীব প্রকৃতির। কে নিতান্ত নির্জীব? এই এই চরিত্রগুলো আপনারা মনে রাখেন। নিতান্ত নির্জীব কে? নিতান্ত নির্জীব কে? নিতান্ত নির্জীব দৃঢ়চেতা মানুষ, এটা হচ্ছে আমাদের ডক্টর শম্ভুনাথ সেন। তারপরে দেখেন, তার একেবারে কোনো তেজ নেই, তাকে বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। এই লাইনটা থেকে প্রশ্ন হতে পারে যে কে বড়ই চুপচাপ? কে বড়ই চুপচাপ? হরিশ? না, হরিশের তো সরস রসনার গুণ চমৎকার, হরিশ কখনো চুপচাপ হতে পারে না। তারপরে হরিশ হবে না। বিনু দাদা হবে না। বিনু দাদার ভাষা কিন্তু অত্যন্ত আট, কিন্তু সে চুপচাপ না, সে কথা বলে, আট নিয়ে বলে। আমরা যেটাকে চমৎকার বলি, বিনু দাদা সেটাকে চলনসই বলে। কিন্তু চুপচাপ কে? চুপচাপ হলো এই ভদ্রলোক শম্ভুনাথ সেন। শম্ভুনাথ সেন কে? এটা হলো অনুপমের মামার একটা চিন্তা।
তো সেই পড়াচ্ছ। এই পোলাপান কি অবস্থা, কেমন আছিস তোরা সবাই? দেখি কমেন্টে জানাতো দেখি কি অবস্থা। সবাই বলছে ফিরোজ মাহমুদ, শম্ভুনাথ বাবু, ফারিয়া তাসনিম মিতু, শম্ভুনাথ, নিজামুদ্দিন, শাকিল, কল্যাণীর বাবা, ফারিয়া তাসনিম মিতু, শম্ভুনাথ সেন, তারপর নাসরুল আল হাসান, শম্ভুনাথ সেন, ওকে, আঞ্জুমান আরা মানে তমা, ভাইয়া আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, এটাও শম্ভুনাথ সেন, মেহেদি হাসান ব্রো, মুরব্বী আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, ফারিয়া তাসনিম মিতু সালাম দিয়েছো, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, তারপর অনেকেই সালাম দিয়েছো, ওকে, ফিরোজ মাহমুদ সালাম দিয়েছো। কি অবস্থা, তোমরা সবাই কেমন আছো বলো তো দেখি, সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো। লিখেছে। নিতু বলছো, আশিক বলছো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, ওকে। নিজামুদ্দিন, শাকিল, আপনি কেমন আছেন? ভালো আছি। তোমরা ক্লাস কেমন এনজয় করতেছো একটু কমেন্টে জানাও। তোমাদের ভাইয়া কেমন ক্লাস নিচ্ছে? ভাইয়া এখন থেকে তোমাদের বাংলা পড়াবে খুব সুন্দর করে। তোমাদের ভাইয়া অনেকদিন ধরে পড়াচ্ছে, অনেক জায়গায় পড়াচ্ছে, ঠিক আছে? তো আশা করি তোমাদের ভাইয়ার পড়া আচ্ছা। ভালো লাগবে। তোমরা যে বাংলা বিষয়ে এখন আরো বেশি তোমরা মজা করে শিখতে পারবে, আই হোপ, এতটুকু আমি বিশ্বাস উম, করি। ওকে ভাইয়া, আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি, একবার চেক করিয়েন প্লিজ। ওকে, আবার দিস। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? ভালো আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ ভালো, খুব ভালো। ক্লাস কেমন লাগতেছে সবাই একটু কমেন্টে জানাও তো দেখি। সবাই একটু কমেন্টে জানাও ক্লাস কেমন লাগতেছে। অনেক সুন্দর ভাবে বোঝাচ্ছে। রোজা আছেন আপনি? রোজা রমজানের দিনে এটা কি প্রশ্ন করেছে? কি কস মিয়া? রোজা ছাড়া আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আপনি কেমন আছেন? Okay. ভাইয়া পরীক্ষাগুলো নেওয়ার ব্যবস্থা করেন। হ্যাঁ, পরীক্ষা তো নেওয়ার ব্যবস্থা করবো, কিন্তু পরীক্ষা দিলে তো পোলাপান পরীক্ষা দেন, এটা একটা প্যারা। যাই হোক, এখন এই যে তোরা রোজার দিনে যে ক্লাস করতেছিস, ঠিক আছে, এত সুন্দর ক্লাস, তো তোরা তো করতেছিস, ঠিক আছে, এখন তোদের ফ্রেন্ড সার্কেল যারা আছে এদের করতে হবে না? হ্যাঁ, নিজেরা পড়তেছিস বেটা। এই যে এই ক্লাসটা যেহেতু আমাদের পেজে হচ্ছে, ওপেন ক্লাস হচ্ছে, তাহলে তোরা একটু কষ্ট করে সবাই একটু শেয়ার দে, ঠিক আছে? সবাই শেয়ার দে এবং তোদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু মেনশন দে, ঠিক আছে? এই যে এখন তোর মনে কর যে বিকেল বেলা সবাই কি বল শুয়ে বসে আছে, পড়তেছে না, ঠিক আছে, তাদেরকে মেনশন দিয়ে ধরে নিয়ে পড়া, ঠিক আছে? কয়েকদিন পরে তো 25 ব্যাচের পরীক্ষা, তারপর 26 ব্যাচ। তো এই যে টপিক গুলো এগুলো তো সব জায়গায় সেম, কি সুন্দর সুন্দর ছবি অনলাইনে, ভাই রে ভাই, এই আরে দেখলি তো যে কেউ প্রেমে পড়ে যাবে। এই জন্যই তো অনুপমের কাছে গানের ধোয়া হয়েছে যে যে জায়গা আছে। ঠিক আছে, তাহলে তোমরা সবাই এনজয় করে ক্লাস করো আর সবাই শেয়ার দিও, ঠিক আছে? সবাই শেয়ার দিও। ওকে। ওকে, ঠিক আছে। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আমাদের সাথে ছিল এখন। আমি বলেছিলাম যে এটা আপনারা স্ক্রিনশট নিতে পারবেন। আমি ক্লাসের শেষে প্রত্যেকটা পেজ আপনাদের সুযোগ দেব। কারণ পুরো গল্পটা আমরা এখানে কয়েকটা পেজের মাঝে নিয়ে আসছি, মাত্র 3 থেকে 4টা পেজে শেষ। এখন আমরা তার পরের পেজে একটু যাই। আশা করি আপনারা এই পেজটা বুঝেছেন। ও আচ্ছা, আমার পরিচয়টা আমি শুরুতেই বলেছিলাম, আমি আব্দুল্লাহ আল নোমান। আমি গত 3 বছর ধরে অ্যাডমিশনের বাংলা পড়াচ্ছি। এইচএসসি এবং অ্যাডমিশনের আমি আরো দুটো প্ল্যাটফর্মে ক্লাস নিচ্ছি। এইখানে আমি নতুন যুক্ত হয়েছি আপনাদের সাথে। আশা করি সামনের জার্নিটা আমরা কন্টিনিউ করব। তো আজকের আমরা অনুপমটা দেখতেছি। এরপরে আপনাদের যে যে টপিকগুলো কঠিন লাগে, যেহেতু অলরেডি মিজান ভাইয়া কিন্তু অনেক চমৎকার করে প্রত্যেকটা গল্প শেষ করে ফেলছে একবার, তাই না? আমরা এখন লাস্ট টাইমে এসে মাত্র 2 মাস আছে আপনাদের হাতে সময়। আমরা অনশট সপ্তাহে অ্যাটলিস্ট 2 থেকে 3টা করে ক্লাস দেওয়ার চেষ্টা করব পেজে। আগামী ক্লাসটা আপনার কোন গল্প বা কবিতা আপনাদের হতে পারে, ভাইয়া বিভীষণের প্রতি মেঘনাদ। আচ্ছা, আমি একটু মাঝে 1 মিনিট সময় নেই কবিতা নিয়ে। আচ্ছা, আমাদের কবিতাগুলো কিন্তু অনেক ধরনের, তাই না? সবগুলো কবিতা কিন্তু একরকম না। আমাদের এইচএসসির 12টা কবিতায় প্রায় 4টা ক্যাটাগরির কবিতা আছে। সেখানে আমাদের কবিতাগুলো নিয়ে অনেকে প্রবলেম হয়, সেজন্য বলতেছি যে এখানে কিছু রূপক কবিতা আছে। আপনি রূপক কবিতাগুলো যেভাবে পড়বেন একইভাবে কিন্তু আবার আম, অন্য কবিতাগুলো, যেমন আপনার কিছু কবিতা আছে চরিত্র নির্ভর, ওই কবিতাগুলোতে জাস্ট চরিত্র ব্যাখ্যা করে দিলেই হয়ে গেল। আপনি যখন সোনার তরী পড়বেন তখন আপনার রূপক অর্থগুলো জানতে হবে। একইভাবে আপনি যখন আম, তাহারেই পরে মনে পড়তে যাবেন সেখানে রূপক অর্থগুলো জানতে হবে। কিন্তু যখন আপনি বিভীষণের প্রতি মেঘনাদটা পড়তে যাবেন, অথবা বিদ্রোহীটা পড়তে যাবেন, বিদ্রোহী, বিভীষণের প্রতি মেঘনাদ, এইখানে কিন্তু আপনার রূপক কিছু জানার দরকার নাই। কারণ এইখানে যে চরিত্রগুলো বিশ্লেষণ করা আছে, যার চরিত্রগুলো ব্যাখ্যা করে ফেললেই কিন্তু কাভার হয়ে যাচ্ছে। আবার যখন আপনি 18 বছর বয়স পড়তে যাবেন, তখন কিন্তু বিভীষণের প্রতি মেঘনাদ যেভাবে পড়ছেন চরিত্র বিশ্লেষণ করে, অথবা রূপক কবিতা যেভাবে পড়ছেন এইভাবে পড়লে হবে না। এখানে একদম ঠাটা মুখস্থর মতো করে ফেলতে হবে।
তো আমরা কবিতাগুলোর ক্লাস করব, আমরা চেষ্টা করব একটা ক্লাসে 2 থেকে 3টা করে কবিতা কভার করতে, যেহেতু খুব ভালোভাবে মিজান ভাই একবার অলরেডি শেষ করে ফেলছিল। তো ওকে, ম্যাগনেট সুলাইমান ভাইয়ের কথা বলছেন। আচ্ছা ঠিক আছে। আহ, যারা পেইড ব্যাচে আছেন তারা আপনার পিডিএফ পেয়ে যাবেন, কিন্তু যারা পেইড ব্যাচে নেই তারা স্ক্রিনশট রাখতে পারেন। ওকে, দেখেন, যেই 6টা শব্দ অর্থ থেকে প্রতি বছর প্রশ্ন হয় সেই 6টা শব্দ অর্থ আমি ছবি সহ দিয়ে দিছি। দেখেন, প্রথমে আছে কার সম্পর্কে? সেকরা সম্পর্কে। যে আহ, সেকরা কি, সেকরাটা আপনাদের জন্য একটু মনে থাকে, আপনারা যেন মনে রাখতে পারেন, এই জন্য আমি সেকরার ছবি দিয়ে দিয়েছি। এই দেখেন, এখানে একটা চরিত্র সম্পর্ক দেওয়া আছে না? এই লোকটা কি করতেছে? সে হচ্ছে আহ, আচ্ছা, ওকে, দেখেন সেকরা কি করতেছে। আচ্ছা, এটা কাজ করতেছে না কেন বলেন তো? আমি অপরিচিত দেখে নাকি? ওকে, দেখেন এইখানে দেওয়া আছে কি সেকরা। সেকরাটা কি? সেকরা হচ্ছে স্বর্ণকার। এই সেকরাকে নিয়ে গিয়েছিল কে জানেন? অনুপমের মামা। এটা তো আমরা সবাই জানি। অনুপমের মামা কি করেছিল? সেকরার সাথে করে নিয়ে এসেছিল, যে সেকরা দিয়ে সে পরীক্ষা করাবে গহনা ঠিক আছে কিনা। সেকরা শব্দের অর্থটা থেকে প্রশ্ন হয়। সেকরা হচ্ছে কি করতেছে? স্বর্ণ পরীক্ষা করতেছে। তাহলে এইটা নিয়ে এরপরে কখনো প্রশ্ন আসলে আশা করি আপনারা ভুল করবেন না। বিদ্রোহের উপর নেক্সট ক্লাস চান? ইনশাল্লাহ বিদ্রোহের উপর হবে। আর বিভীষণের প্রতি মেঘনাদ আপনাদের নেই? ওকে, ঠিক আছে, হবে না। বিভীষণের প্রতি মেঘনাদ যেহেতু শর্ট সিলেবাসে নাই, শর্ট সিলেবাস থেকে এইচএসসি হবে, কিন্তু আপনারা যারা অ্যাডমিশন টেস্ট দিবেন মানবিক বিভাগ থেকে বা বি ইউনিটে পরীক্ষা দিতে চান তাদের জন্য কিন্তু এটা পড়তে হবে। ফলগুনো দিয়ে দেখেন, ফলগুনো দিয়ে আমি একটা ছবি এখানে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ছবিটা সুন্দর হয় নাই। এখানে দেখেন, এই যে একজন মানুষ এখানে পা দিয়ে চাপ দিয়েছে, ভিতরে ডেবে গেছে কেন? কারণ এই বালির নিচে পানি আছে। তাহলে ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলিলা নদী, এই লাইনটা থেকে প্রশ্ন হবে দুটো, যে ফল্গু নদীর বৈশিষ্ট্য কি? অন্তঃসলিলা। ফল্গু নদীর বৈশিষ্ট্য কি? অন্তঃসলিলা। ফল্গু নদী ভারতের কোন অঞ্চলে অবস্থিত? ফল্গু নদীটা ভারতের গয়া অঞ্চলে অবস্থিত। ফল্গু নদীটা ভারতের কোন অঞ্চলে অবস্থিত? গয়া অঞ্চলে অবস্থিত। এর উপরে বালুর আবরণ থাকলেও নিচের পানির ধারা বয়ে যায়। অনুপমের মামাকে মামাকে সংসারকে অন্তঃসলিলা নদীর মতো আগলে রাখেন। তাহলে অনুপমের মামাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? অন্তঃসলিলা নদীর সাথে তুলনা করা হয়েছে। অন্তঃসলিলা নদীর সাথে কাকে তুলনা করা হয়েছে? অনুপমের মামাকে। অন্তঃসলিলা নদীটার নাম কি? অন্তঃসলিলা নদীটার নাম হলো ফল্গু নদী। ফল্গু নদীটা কোন অঞ্চলে অবস্থিত? গয়া অঞ্চলে অবস্থিত। 3টা প্রশ্ন এমসিকিউ কমন পাবেন এই একটা শব্দ অর্থ থেকে। এরপরে আসেন মৃদঙ্গ। মৃদঙ্গের একটা ছবিও আমি দিয়ে দিয়েছি, দেখেন। প্রাচীন ঘাত বাদ্য বিশেষ, এটা হচ্ছে মৃদ যোগ অঙ্গ। তাহলে মাটির অঙ্গ তাকে কি বলা হয়? মৃদঙ্গ। ভাইয়া, এটা তো ঢোল। ঢোল তো চামড়া দিয়ে বানানো হয়, কি দিয়ে বানানো হয়? তাহলে এটা অনেকটা ঢোলের মতোই একটা বাদ্যযন্ত্র, বাট যেইটা কি দিয়ে বানানো হয়? এটা হচ্ছে মাটি দিয়ে দেওয়া থাকে, মাটির তৈরি হয়, সেজন্য মৃদ যোগ অঙ্গ, মাটির অঙ্গ। তাহলে এটার আক্ষরিক অর্থে কি হবে? মাটির অঙ্গ হবে। কিন্তু এটা কি মাটির অঙ্গ? মাটির অঙ্গ এটা না, এটা হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র। এই যে তরঙ্গ বাক্স, তরঙ্গ বাক্সে আমি একটু ছবি দিয়ে দিচ্ছি, আপনি আশা করি বুঝবেন তরঙ্গ বাক্স জিনিসটা কি। শিমুল ফুল এবং মাকাল ফল হচ্ছে গুণহীন সুন্দর বস্তু। আচ্ছা, আমি আপনাদের বলেছিলাম যে শিমুল ফুলকে কেন গুণহীন বলা হয়? কি সুন্দর দেখতে না? লাল, কি সুন্দর গোলাপের মতো চেহারা। তাহলে একে আপনারা একটু, ওকে, আপনারা একটু কমেন্টের উপর থাকবেন। ওকে, আপনারা কমেন্ট করলে আমি বুঝি যে আপনারা শুনতেছেন, সাউন্ড ক্লিয়ার আছে, বুঝতেছেন। দেখেন, শিমুল ফুলকে কেন বলা হয় গুণহীন? কারণ এই শিমুল ফুল দিয়ে পূজা করা যায় না। তারপরে এরকম অনেক ফুল আছে যেগুলো হচ্ছে সিজনাল ফুল। কোন সিজনাল ফুল দিয়ে কি করা যায় না? পূজা করা যায় না, সেটা দেখতে যত সুন্দরই হোক। এই জন্য সিজনাল ফুলগুলোকে কি বলা হয়? বলা হয় গুণহীন, রূপবতী। তাহলে অনুপমকে কে তুলনা করত? এই শিমুল ফুলের সাথে কে তুলনা করত? পণ্ডিত মশাই তুলনা করে বিদ্রুপ করতেন। তাহলে যদি বলা হয় অনুপমকে মাকাল ফল এবং শিমুল ফুলের সাথে তুলনা করতেন কে? কে হবে? পণ্ডিত মশাই। পণ্ডিত মশাই কি করতেন? অনুপমকে শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করতেন। আর মাকাল ফলটা কি? কি সুন্দর ফল, তাই না? দেখতেও সুন্দর, খেতেও সুস্বাদু। একদমই না, এটা কিন্তু খাওয়াই যায় না। মাকাল ফল খাওয়া যায়? এই ফলের উপর দেখতে কি সুন্দর, আনারের মতো, ডালিমের মতো দেখতে সুন্দর, কিন্তু ভিতরে কেমন দেখছেন? দুর্গন্ধ, সারযুক্ত, খাওয়ার অনুপযোগী একটি ফল। তার নাম কি? মাকাল ফল। তাহলে যদি প্রশ্ন হয় অনুপমকে পণ্ডিত মশাই কিসের সাথে তুলনা করতেন? মাকাল ফল শিমুল ফুল, গোলাপ ফুল শিমুল ফুল, নাকি আম? না,
মাকাল ফল এবং শিমুল ফুলের সাথে তুলনা করতেন। আচ্ছা, আমাদের না এই পেজটা আপনারা স্ক্রিনশট রাখতে পারেন, আর যারা পেইড ব্যাচে আছেন তারা তো আশা করি পিডিএফ পেয়ে যাবেন। এর পরের পেজটা আসেন। আমরা এখনো কিন্তু মূল গল্পের প্রবেশ করি নাই, আমরা শুধু অনশট ফার্স্টে একটু দেখে নিচ্ছি। আমরা এখন মূল গল্পে প্রবেশ করব এইটা শেষ করার পর। এই গল্পটা প্রথম প্রকাশিত হয়েছে কোথায়? অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয়েছে কোথায়? অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল সবুজ পত্রে। সবুজ পত্রে প্রথম প্রকাশিত হয়েছে। এই যে একটি সবুজ পত্র আমি দিয়েছি, এবং এটা পরবর্তীতে আমাদের এখানে নেওয়া হয়েছে কোথা থেকে? আমাদের টেক্সট বুকে অপরিচিতা গল্পটি নেওয়া হয়েছে এই গল্পগুচ্ছ থেকে, গল্পগুচ্ছর তৃতীয় খণ্ড থেকে, গল্পগুচ্ছের তৃতীয় খণ্ড থেকে নেওয়া হয়েছে, গল্পগুচ্ছের তৃতীয় খণ্ড থেকে নেওয়া হয়েছে। অপরিচিতা গল্প প্রথম প্রকাশিত হয় প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজ পত্র পত্রিকার 1321 বঙ্গাব্দের কার্তিক সংখ্যায়। তাহলে এইখান থেকে তিনটা প্রশ্ন হতে পারে। প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? সবুজ পত্র পত্রিকায়। সবুজ পত্র পত্রিকাটি কে লিখেছে? প্রমোদ চৌধুরী লিখেছে। এবং কোন সংখ্যায় প্রকাশিত হয়েছে? কার্তিক সংখ্যা। একটা ছোট্ট গল্প বলবো, রিয়েল গল্প, বাস্তব গল্প। আচ্ছা বলি তাহলে, আপনাদের কমেন্ট আসতে একটু সময় লাগে, তো আমি গল্পটা একটু বলি, আপনারা এর ভিতর কমেন্ট করেন। গল্পটা হলো এই যে প্রমোদ চৌধুরী নিয়ে এখন প্রশ্ন হয়েছিল যে সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন। তো একজন ফ্রেন্ড লিখেছে যে এটা হচ্ছে প্রমোদ চৌধুরী। এখন পিছের জন সে তার থেকে দেখে লিখতেছে, তো সে ভাবতেছে ও ও তো স্পেলিং মিস্টেক করে ফেলছে, এটা তো প্রথম চৌধুরী হওয়া দরকার, কারণ প্রমোদ তো কোনো শব্দ হতে পারে, সারা বছর তার পরে নাই। ও কি ভাবছে? ও মনে হয় প্রথম লিখতে প্রমোদ লিখে ফেলছে। তো ও কি লিখছে? ও লিখছে প্রথম চৌধুরী। এখন ওর পিছের জন লিখতেছে, ও কি লিখবে জানেন? ও লিখে ফেলছে যে একমা চৌধুরী। একমা চৌধুরী লিখে ফেলছে, যে এত সময় নেওয়ার কি দরকার, শর্টকাটে লিখে ফেলি। তো আপনারা যারা পড়বেন না, যারা ক্লাস করবেন না, ফ্রেন্ডদেরকে মেনশন করবেন না, শেয়ার করবেন না, তারাও কিন্তু হলে গিয়ে কি লিখবেন? ওই সামনের ফ্রেন্ড থেকে দেখে একমা চৌধুরী লিখে ফেলতে পারেন। তাহলে এই তিনটা প্রশ্ন হয় ভাইয়া। গল্পগুচ্ছ সবুজ পত্র থেকে, সবুজ পত্র পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছে। সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? প্রমোদ চৌধুরী। এবং কোন সংখ্যায়? কার্তিক সংখ্যায়। দেখেন এই যে উপস্থিতি কমে যায়, মানে ক্লাসের ডিউরেশন বাড়বে, রোজা থেকে বিকালবেলা ক্লাস নিতে পেট ব্যথা বাড়বে, আর এইদিকে আপনাদের ক্লাস দেখতেই কষ্ট হয়, আপনারা চলে যান। আচ্ছা দেখেন, যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের গল্পটা কি? অপরিচিতা। এটা হচ্ছে উত্তম পুরুষের জবনিতে লেখা হয়েছে। তিনটা তথ্য আসবে এখান থেকে, এই লাইনটা থেকে। আমি কিন্তু বলেছি যে আমি মাত্র 5টা পেজের স্লাইডটা দেখাচ্ছি। এই 5টা পেজের ভিতরে অনেকগুলো বোর্ড কোশ্চেন সলভ করা আছে, প্রত্যেকটা লাইন থেকে কয়েকটা করে। তাহলে প্রথম প্রশ্নটা কি? যদি খ নাম্বারে আসে আপনাদের অনুধাবনমূলক প্রশ্ন হয়, তাহলে এটা লিখতে পারবেন যে যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের একটি সম্মিলিত প্রতিরোধের গল্প। আচ্ছা, এটা নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধ কেন? এখানে নারী আছে, কল্যাণী আছে, পুরুষটাকে আপনারা কমেন্ট বক্সে লেখেন তো, পুরুষটা কে? পুরুষটা কে? নিজামুদ্দিন শাকিল লিখেছে প্রথম চৌধুরী। হ্যাঁ, না প্রমোদ চৌধুরী লিখছে, ঠিক আছে, ওকে। আচ্ছা বলেন তো, এইখানে সম্মিলিত প্রতিরোধের গল্প বলেছে, তাই না? কেন? এখানে আমরা একজন নারী জানি, সেটা হচ্ছে অনুপম। আর একজন হলো ডক্টর শম্ভুনাথ সেন। শম্ভুনাথ সেন অত্যন্ত দৃঢ়চেতা একজন মানুষ ছিলেন। তিনি বলেছে যে আমার কন্যার গহনা আমি চুরি করব, এমন বিশ্বাস যারা রাখে তাদের কাছে আমার কন্যা আমি দিতে পারি না। অত্যন্ত ধীরেচেতা মনোবলের মানুষ ছিলেন, একদম বিয়ের আসর থেকে সবাইকে অপমান করে বের করে দিয়েছিলেন। সেই জন্য কি বলা হয়? নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের গল্প। এবং আরেকটা প্রশ্ন হয় যে এটা কোন পুরুষের জবানিতে লেখা? উত্তম পুরুষের জবানিতে লেখা। কোন পুরুষের জবানিতে লেখা? উত্তম পুরুষের জবানিতে লেখা। এরপরে আসেন বাংলা সাহিত্যের প্রথম স্বার্থ। আচ্ছা, এইটা কি আমাদের ক্লাস যে দেখতেছে, এটা 30-40 হয়েছিল, এটা কি 50 হতে পারে কিনা বলেন তো? আপনারা যারা ক্লাসটা করতেছেন একটু শেয়ার করে দিতে পারেন না? মানে এই সংখ্যাটা দেখেন তো 50 করা যায় কিনা আমাদের ক্লাসটা শেষ করার আগে। দেখেন, তাহলে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা, বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুর 1284 বঙ্গাব্দে
মাত্র 16 বছর বয়সে ভিখারিনী গল্প রচনার মাধ্যমে ছোট গল্প রচয়িতা হিসাবে আত্মপ্রকাশ করেন। আচ্ছা, এবং এরপর থেকে দীর্ঘ 64 বছরে অখণ্ড গল্পগুচ্ছে 95টি ছোট গল্প রচনা করেছেন। আমি 4টা প্রশ্ন করব, আমি প্রশ্ন করব, 10 সেকেন্ড সময় দেব, এর ভিতরে কমেন্ট করতে হবে, 10 সেকেন্ড সময় পাবেন। প্রথম প্রশ্ন, এই 4টা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এইচএসসির জন্য। আমি 4টা প্রশ্ন করব, 10 সেকেন্ড করে সময় দেব। প্রথম প্রশ্ন, আপনারা রেডি তো? প্রথম প্রশ্ন সেটা হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম লেখা ছোট গল্পের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোট গল্পের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোট গল্পের নাম কি? 10 সেকেন্ড পরে আমি বলে দেব। রবীন্দ্রনাথ ঠাকুরের, প্রত্যেককে কমেন্ট করবেন। প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোট গল্পের নাম কি? প্রথম ছোট গল্পের নাম কি? এই একজন লিখছে ফার্স্ট চৌধুরী। কিরে ভাই? আচ্ছা দেখেন, তাহলে প্রথম ছোট গল্পের নাম কি? প্রথম গল্পের নাম কি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা? সেটা হলো ভিখারিনী। ভিখারিনী যারা যারা লিখেছেন, আঞ্জুমান আরা লিখেছেন, থ্যাংক ইউ। নিজামুদ্দিন শাকির লিখেছেন, আব্দুল্লাহ আল আশিক লিখেছেন, জিএম নাজিমুদ্দিন সাকিব তাম। এই শোনেন, আপনারা যারা কমেন্ট বক্সে লিখবেন না, আপনারা মনে করতেন ভাইয়া লিখলাম না, তাতে কি, আপনি তো ক্লাস চালায়া যাইবেন, আমার কমেন্ট লেখার উপর তো কিছু আসে যায় না। আসে যায় রে ভাই, আপনি এখন যেটা লিখবেন না সেটা আপনার ব্রেনে লেখা হয়ে যাবে। আমি আমার নিজের অ্যাডমিশন টেস্ট সম্পর্কে ছোট্ট একটা তথ্য বলি। আমি না আমার অ্যাডমিশন টেস্টের সময় অফলাইনে অত বেশি পড়ি নাই। একটা কোচিং এ জাস্ট ভর্তি ছিলাম আমি। আপনার একটা কোচিং এ জাস্ট ভর্তি হয়েছিলাম, আর প্রচুর অনলাইনে ক্লাস দেখতাম, প্রচুর কমেন্ট করতাম। আমি এমন কোনো প্ল্যাটফর্ম ছিল না যেখানে ফ্রি ক্লাস করি নাই। এবং আমি শুধুমাত্র ঢাবির জন্য প্রিপারেশন নিয়েছিলাম। কিন্তু এমন হলো যে আমি শুধু ঢাবির জন্য প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু আমি একবার দেখলাম ফ্রেন্ডরা সবাই চিটং এ পরীক্ষা দিচ্ছে, ওকে আমিও যাই একটু ঘুরে আসি। চবিতে জাস্ট অ্যাটেন্ড করছি, দেখলাম আমি আমাদের সময় প্রায় বি ইউনিটে 60,000-এর মতো স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল, আমি সেইখানে টপ 10 এর ভিতরে চলে আসি, নবম হয়ে যায়। কিন্তু আমি কিন্তু চবির প্রিপারেশনই নেই নাই। চবির জন্য যে আলাদা করে কোচিং করা, কোর্সে ভর্তি হওয়া, এগুলো কিচ্ছু করে নাই। জাস্ট ঢাবির জন্য প্রিপারেশন নিয়ে আমি প্রচুর কোশ্চেন ব্যাংক সলভ করতাম, এই তথ্যগুলো ভালো করে পড়ছিলাম। আমি চবিতে নবম হয়েছিলাম, আপনার রাবিতে ওইখানে 68তম হয়েছিলাম, বঙ্গবন্ধু ম্যারিটাইম ইউনিভার্সিটি, বিউপি, জিএসটি সবগুলো জায়গায় আমার চান্স হয়েছিল। কারণ আমি যেই টপিকটা পড়তাম সেই রিলেটেড সকল কোশ্চেন ব্যাংকগুলো আমি একদম ভালো করে শেষ করে ফেলতাম। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা এখন লিখে ফেলবেন না ভাইয়া, এইখানে যারা লিখবেন তাদের ব্রেনের ভিতর লেখা হয়ে যাবে। লেখা জিনিসটা হচ্ছে এই জিনিস, আপনি এইখানে যেটা লিখবেন ব্রেনেও লেখা হয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন ছিল, প্রথম ছোট গল্প ছিল ভিখারিনী। দ্বিতীয় প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ ছোট গল্প কোনটি? এই যে একজন লিখে ফেলছে, শেষ ছোট গল্প কোনটি? নাসরুল্লাহ হাসান, আপনারা সবাই অ্যান্সার করেন, শেষ ছোট গল্প কোনটি? নাসরুল্লাহ হাসান লিখেছে নারী পুরুষ বলতে কি কল্যাণী এবং তার বাবা কিনা? হ্যাঁ ভাইয়া, কল্যাণী এবং তার বাবাকে বুঝিয়েছে। ওকে, আমি দুটো প্রশ্ন করেছি, তারপরে প্রশ্ন করব যে রবীন্দ্রনাথ ঠাকুর তার অধিকাংশ ছোট গল্পগুলো কোথায় লিখেছে? আমাদের বাংলাদেশের একটা জায়গা। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যারা খারাপ মন্তব্য করেন তাদেরকে আমি আজকে একটা উচিত জবাব দিতে চাই। একটু আপনারা শোনেন, আপনারা দুদিন পরে ভার্সিটিতে যাবেন, তো আপনাদের একটু অ্যাডভান্স কিছু নলেজ রাখা উচিত। বাংলাদেশের অসংখ্য মানুষ আছে যারা লেখক সম্পর্কে জানেই না, তারা লেখক সম্পর্কে প্রচুর খারাপ মন্তব্য করে, রবীন্দ্রনাথ ঠাকুরের ঘৃণা করে, বলে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে এটা জাতিসংগীত, বাদ দিয়ে দাও। ঠিক আছে, আপনি অন্য কারণে বাদ দিতে পারেন, বাট সে হিন্দু বলে তারা আপনি এটা, সে তো হিন্দু না। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাংলাদেশের মানুষ, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের অনেক আপন। রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছেন বাংলাদেশে, রবীন্দ্রনাথ ঠাকুরের নানার বাড়ি বাংলাদেশে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নানার বাড়িও বাংলাদেশে। এটা জানেন আপনারা? খুলনাতে বিয়ে করছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি খুলনায়, রবীন্দ্রনাথ ঠাকুরের নানির বাড়ি খুলনায়, তার বাবার নানির বাড়িও খুলনায়। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অধিকাংশ ছোট গল্পগুলো কোথায় লিখছে? শিলাইদহে বসবাসের কালেই কবিগুরু ছোট গল্প রচনার স্বর্ণযুগ বলা হয়। এই লাইনটা খুব আসে ভাইয়া, অনেক আসে, যে রবীন্দ্রনাথ ঠাকুরের স্বর্ণযুগ, ছোট গল্প রচনার স্বর্ণযুগ বলা হয় কোনটাকে? কুষ্টিয়ার শিলাইদহে। কুষ্টিয়ার শিলাইদহে। আচ্ছা, কুষ্টিয়ার শিলাইদহটা কি বলা হয়? এটাকে বলা হয় ছোট গল্প রচনার স্বর্ণযুগ। আচ্ছা, 31 জন দেখতেছে, এটাকে 50-এ একটু নিয়ে যান, অনেক বেশি না। আপনারা প্রত্যেকে যদি চেষ্টা করেন, আপনাদের যে কলেজের মেসেঞ্জার গ্রুপগুলো আছে না, ওইখানে জাস্ট একটু লিঙ্কটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, তার রচিত উপন্যাসগুলোর মধ্যে চোখের বালি, গোড়া, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ, বাংলা উপন্যাসের শ্রেষ্ঠ সম্পাদ, এগুলোকে আপনারা কি মনে রাখতে পারেন?
এগুলোকে কিন্তু অনেক শর্টকাট টেকনিকে মনে রাখতে পারেন, তাই না? জাস্ট এই কয়টা উপন্যাস, ওনার উপন্যাস তো অনেকগুলো আছে, বাট আপনাদের এইচএসসি তে বইয়ে যেহেতু এই কয়টা দেওয়া আছে, যে চোখের বালু গোরা, চতুরঙ্গ, ঘরের বাইরে, শেষের কবিতা এবং যোগাযোগ, এবং তার কবিগুরুর উল্লেখযোগ্য নাটকগুলোর মাঝে কি আছে? রাজা অচলায়তন, ডাকঘরে, মুক্তধারায়, রক্ত কবরী দেখতে পেল। তাহলে এই একটা গল্পের মাধ্যমে মনে রাখতে পারে যে রাজা অচলায়তন, অচলায়তন নামক একজন রাজা ছিলেন। তাহলে রাজার নাম কি? রাজা অচলায়তন। তিনি একদিন ডাক ঘরে গেলেন এবং ডাক ঘরে গিয়ে দেখতে পেলেন যে মুক্তধারায় রক্ত কবরী বের হচ্ছে। তাহলে রাজা অচলায়তন ডাক ঘরে গিয়ে মুক্তধারায় রক্ত কবরী দেখতে পেলেন। এরকম শর্টকাট টেকনিকের মাধ্যমে মনে রাখতে হবে, তাহলে আপনাদের ভুল হবে না আশা করি। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম এবং মৃত্যু, এটা হচ্ছে বঙ্গাব্দটা আসে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এত ক্লোজ এবং ওনার সম্পর্কে আমরা একদম শিশু শ্রেণী থেকে পড়ে বড় হচ্ছি। বঙ্গাব্দটা আপনারা মনে রাখবেন, 22শে শ্রাবণ, 25শে বৈশাখ, এই দুটো তারিখ মনে রাখবেন আপনারা। এবং এইটা নেওয়া হয়েছে কোথা থেকে? এই যে এখানে দিয়েছি যে গল্পগুচ্ছ যে 3টা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, এইখান থেকেই কিন্তু কি নেওয়া হয়েছে? আমাদের এই টেক্সটটা নেওয়া হয়েছে। প্রথম প্রকাশিত হয়েছিল সবুজ পত্রে, প্রথম প্রকাশিত হয়েছিল কোথায়? সবুজ পত্রে, কিন্তু আমাদের পাঠে নেওয়া হয়েছে গল্পগুচ্ছ 3য় খণ্ড থেকে। আচ্ছা, আপনারা ক্লাস বুঝতেছেন কিনা একটু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি একটুখানি 30 সেকেন্ড আপনাদের কমেন্ট গুলো দেখবো। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দুলাভাই তো, সত্যি দুলাভাই। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের, শুধু রবীন্দ্রনাথ ঠাকুর না, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দুলাভাই, তার বাবাও আমাদের দুলাভাই, আমাদের ফুপাও বলতে পারেন। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের অনেক ক্লোজ। ভাইয়া, আপনারা যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘৃণা করেন না, না জেনে, এইটা হচ্ছে না জানা। রবীন্দ্রনাথ ঠাকুরের আপনি যদি 2 থেকে 3টা উপন্যাস পড়েন, আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের ফ্যান হয়ে যাবেন। আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা যখন ফ্রি টাইম পাবেন না, তখন আপনারা উপন্যাস পড়বেন। রবীন্দ্রনাথ ঠাকুর আপনারা যদি রাজর্ষিটা পড়েন, রাজর্ষির ভিতরে একজন রাজা এবং একজন ঋষির কাহিনী দেওয়া আছে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আধুনিক মনা ছিলেন, উনি কিন্তু ধর্মান্ধ ছিলেন না, এমনকি উনি হিন্দুও ছিলেন না। এটা অনেকে হয়তো আজকে ফার্স্ট শুনতেছেন। আমি যদি বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু ছিলেন না, আপনারা বিশ্বাস করবেন? অনেকেই জানে না রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু। রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম ধর্ম নামক একটা ধর্ম ছিল, যেটা প্রিন্স দ্বারকানাথ ঠাকুররা এনেছিলেন। এই ব্রাহ্ম ধর্ম হচ্ছে একজন ঈশ্বরে বিশ্বাস করত, যে স্রষ্টা একজন, পরম ব্রহ্মা একজন, যাকে দেখা যায় না, তার কোনো মূর্তি হতে পারে না। উনি কিন্তু মূর্তি পূজার বিরুদ্ধে ছিলেন। শুধু তাই নয়, রবীন্দ্রনাথ ঠাকুর মা কালীর জন্য যে বলি দেওয়া হয়, এই বলির বিরুদ্ধে একটা উপন্যাসে লিখছে, যার নাম হচ্ছে রাজর্ষি, যেখানে দেখিয়েছে যে কোন দেবীকে কি দেওয়া যাবে না? বলি দেওয়া যাবে না। একজন রাজা এবং একজন ঋষির কাহিনী নিয়ে চমৎকার লেখা। আপনারা যদি দেখেন, আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের ফ্যান হয়ে যাবেন। যারা বিরোধিতা করেন লেখককে নিয়ে, তারা একটু তার সৃষ্টিকর্মগুলো পড়বেন। এরপরে আসেন, ওকে, ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন। রোজা লেগে গেছে না? আরে ভাইয়া, সামিউল বাসী রাফি বলছে রোজা রাখছেন নাকি? আরে রোজা রাখবো না? রোজার সময় রোজা রেখে পড়াচ্ছি রে ভাই। রোজা রেখে পড়াতে গেলে তো হচ্ছে কষ্ট হয়। আচ্ছা, এখন আমরা একটু আগের স্লাইডটা থেকে দেখব, এইখানে কি কি বলা হয়েছে, শিখন ফলগুলো দেখব। তারপরে আমরা কিন্তু আজকের ক্লাসে যেই প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো একটু সলভ করব। আচ্ছা, এইটা কাজ করতেছে না, দেখেন। ওকে, যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধ, এই লাইনগুলো, এই যে এখানে কয়েকটা লাইন দেওয়া আছে, প্রথমটা হচ্ছে মানে শিখন ফলটা, যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধ, ব্রিটিশ ভারতীয় সমাজ ব্যবস্থা এবং তৎকালীন সমাজের বিবাহ প্রথা। এটা হচ্ছে কুমিল্লা বোর্ডে 17 সালে এসেছিল। কুমিল্লা বোর্ডে 17 সালে খ নাম্বারে এই প্রশ্নটা এসেছিল। তাহলে আপনারা যারা এইটা একটু ভালো করে দেখে নেবেন। তারপরে দেখেন 3 নম্বরে যেটা দিয়েছি, যে যৌতুকের কাছে মানবিক বোধের যে পরাজয়ের দৃষ্টান্ত, এইটা আপনাদের ব্যাখ্যা চাইতে পারে। দেখেন এটা কত বোর্ডে এসেছে, রাজশাহী বোর্ডে 18 সালে এসেছে, 19 সালে এসেছে, চট্টগ্রাম বোর্ডে 18, 17 এবং বরিশাল বোর্ডে 18 সালে এই সেম প্রশ্নটা এসেছে। কতবার এসেছে এটা ব্যাখ্যা করতে বলে। এটা খ নাম্বারে দিতে পারে, আপনাকে গ নাম্বারে দিতে পারে, যে পুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি এবং নারীর না, এর আগেরটা যে যৌতুকের কাছে যে মানবিক বোধের পরাজয়, মানবিক বোধের পরাজয় যৌতুকের কাছে, এটা দৃষ্টান্তটা ব্যাখ্যা করো। তাহলে এই গল্পটার আলোকে আপনাকে ব্যাখ্যা করতে হবে যে এইখানে কি হয়েছে, যে যৌতুকের কাছে মানবিক বোধের যে পরাজয়ের দৃষ্টান্ত হয়েছে, যেখানে তারা যৌতুক নিয়ে, যৌতুকের জন্য, যৌতুক পরীক্ষা করার জন্য বিয়েটাই ভেঙে গেল। তারপরে দেখেন যে পুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি এবং নারীর আত্মশক্তিতে বলিয়ান হওয়ার স্বরূপ ব্যাখ্যা করো।
এটা চাইতে পারে যে পুরুষতান্ত্রিক সমাজ। পুরুষতান্ত্রিক সমাজ যেই সমাজে একটা মেয়ের বলে মেয়ের তো বয়স বেশি হয়ে গেছে, বয়স তো 15, মেয়ের পরিবারে কোনো সমস্যা আছে কিনা। তারপরে কি বলতেছে, বলতেছে যে সেইখানে পুরুষতান্ত্রিক এমন একটা সমাজ ব্যবস্থা, যেহেতু সে নারীর পরিবার, তাকে নিচু হয়ে থাকতে হবে। শম্ভুনাথ সেনের কোনো দোষ নেই, তার মেয়ে সুন্দরী, সবই ঠিক আছে। তারপরে যেহেতু মেয়ের পরিবার, সে চুপ করে থাকতে হয় এবং অনেক বেশি তেজ দেখায় কে, এই যে পুরুষতান্ত্রিক সমাজের সেই লোভী মামাটাকে। তাহলে কি বলা হচ্ছে যে পুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি, নারীকে যে অপয়া মনে করা, নারীকে ছোট করে দেখা এবং নারীর পরিবারের প্রতি যে নির্যাতন যৌতুকের মাধ্যমে, সেটার কথা বলা হচ্ছে। সুশিক্ষার মর্যাদা এবং ব্যক্তিত্ববোধের দৃঢ়তা স্বরূপ আমরা এই গল্পের মাধ্যমে শিখতে পেরেছি। এই ব্যক্তিত্ববোধের দৃঢ়তা আমরা পেয়েছি দুজন ব্যক্তির চরিত্রে। কার কার চরিত্রে বলতে পারবেন? আচ্ছা, এই আপনারা ওই যে জিজ্ঞেস করতেছেন কি যে ভাইয়া আলিমের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো স্লাইডে রাখেন, তাই না? দেখেন, এই প্রশ্নগুলো না সব বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ। যেটা ঢাকা বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ, সেটা রাজশাহী, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, দিনাজপুর, আলিম, মাদ্রাসা বোর্ড সকল বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে দেখেন, রবীন্দ্রনাথের ছোট গল্পের বৈশিষ্ট্য এবং শিল্পরূপ বিচার করো। বৈশিষ্ট্য কি বলবেন একটা কথায়? অনেক মানে এটা আমরা অনেকবার পড়ছি না যে শেষ হইয়াই হইল না শেষ, শেষ হইয়াও হইল না শেষ, কারণ একটা আকাঙ্ক্ষা থেকে যায় যে এরপরে কি হলো। আমরা দেখি না যে এই গল্পটার শেষে, অপরিচিতার শেষে হচ্ছে কি করে যে অনুপমকে বলেছিল যে জায়গা আছে, অনুপম একটা আশায় থেকে যায়, কিন্তু পরবর্তীতে তাদের কি ঘটেছিল সেটা কিন্তু আমরা আর জানতে পারি না। তো এইটা হচ্ছে ছোট গল্পের বৈশিষ্ট্য, যেটা শেষ হয়েও হইল না শেষ, কারণ এটার একটা জানার আকাঙ্ক্ষা রবীন্দ্রনাথ রেখে দেয়। অপরিচিতা মানুষের প্রতি প্রেমিক হৃদয়ের দুর্বার আকর্ষণের স্বরূপ ব্যাখ্যা করো। এইটা হচ্ছে সিলেট বোর্ডে এসেছিল 19 সালে, 17 সালে, এবং এইটা আহ বরিশাল বোর্ডেও এসেছিল 17 সালে। এই প্রশ্নটা যে অপরিচিতার প্রতি, অপরিচিতা মানুষের প্রতি প্রেমিক হৃদয়ের দুর্বার আকর্ষণের স্বরূপ ব্যাখ্যা করো। ওকে, তারপরে আসেন প্রথম লাইনটা, এইটা ইম্পর্টেন্ট। প্রথম লাইনটা কি ছিল? প্রথম লাইনটা ছিল কি যে আজ আমার বয়স 27 মাত্র। শেষ লাইনটা, এটা হচ্ছে অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম লাইন শেষ লাইনটা অ্যাডমিশনে আসে, প্রথম লাইনটা কিন্তু এইচএসসি তে আসবে না। যারা মানবিক বিভাগ থেকে আছেন তারা এই পেজটা ভালো করে দেখেন। শেষ লাইনটা হচ্ছে কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। ওকে, তারপরে দেখেন এটার ভাষারীতি কি? ভাষারীতি হলো সাধুরীতিতে লেখা হয়েছে এবং সাহিত্যের রূপ শ্রেণী হচ্ছে এটা একটি ছোট গল্প। নামকরণ করা হয়েছে অপরিচিত মানুষের প্রতি প্রেমিক হৃদয়ের দুর্বার আকর্ষণ। এই যে এটা হচ্ছে অপরিচিতা থেকে নেওয়া হয়েছে। অপরিচিতা ক্যারেক্টারটা নিয়ে ওই যে টেনের ভিতর বলা আছে না যে একজন অপরিচিতাকে দেখলাম, ওইখান থেকে নেওয়া হয়েছে। মূল বাণীটা হচ্ছে কি? উপজীব্য বিষয় কি এখানকার? উপজীব্য বিষয়টা হলো যৌতুক প্রথার বিরুদ্ধে যে একটি সম্মিলিত প্রতিরোধ। এটা কিন্তু একটি সম্মিলিত প্রতিরোধ ছিল, বাবা মেয়ের দৃঢ়চেতা ব্যক্তিত্বের একটি সম্মিলিত প্রতিরোধ ছিল। এরপরে দেখেন উৎসটা কি। ওকে, নাসরুল্লাহ হাসান ভাইয়া, আমি আপনার কমেন্টটা দেখেছি। আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো সব বোর্ডের জন্যই গুরুত্বপূর্ণ। উৎসটা কি? উৎসটা হচ্ছে, এটা আমরা শুরুতেই আগের স্লাইডটাতে বলে দিয়েছি যে এটা হচ্ছে প্রথম প্রকাশিত হয়েছিল প্রথম চৌধুরী নাকি একমত চৌধুরীর এই যে মাসিক সবুজ পত্র পত্রিকার, এবং এটা কার্তিক সংখ্যায় 1914 সালের এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্র গল্পের গল্প সপ্তকে, এবং পরে গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে 1927 সালে এটা কি হয়েছে? গ্রন্থভুক্ত হয়েছে। ফুলের কথা বলা আছে, কয়টা ফুলের কথা এখানে বলা আছে? এখানে বলা আছে আপনার 4টা ফুলের কথা, শিমুল ফুল, বকুল ফুল, রজনীগন্ধা এবং পদ্ম ফুলের কথা বলা আছে। তারপরে আমরা যদি এখানে ফলের কথা দেখি, শুধুমাত্র এক মাকাল ফলের কথা এখানে বলা আছে। মাকাল ফল এবং দেবদেবীর নাম সম্পর্কে কি বলা আছে এখানে? দেবদেবীর নাম সম্পর্কে বলা আছে অন্নপূর্ণার কথা, প্রজাপতির কথা, পঞ্চস্বর এবং সরস্বতী। আচ্ছা, অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটির সাথে তুলনা করা হয়েছে কাকে? অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটির সাথে তুলনা করা হয়েছে আমাদের অনুপমকে। মাদক দ্রব্যের কথা বলা আছে তামাক। তাহলে অনুপম কিন্তু তামাক নিয়ে একটা মন্তব্য করেছিল, মনে আছে? অনুপম বলেছিল যে আমি তামাকটুকু পর্যন্ত খাই না। তাহলে আমি কি? ছেলের কোনো খুঁত নেই, তাই না? তারপরে দেখেন জীবজন্তু বলা আছে হস্তি, সাপ, ভ্রমর, রাজহংস,
রঙের কথা বলা আছে কোনগুলো সেগুলো আপনারা এখান থেকে দেখে নেন। ঋতু আছে শুধু বসন্ত, নদী আছে কি ফল্গু নদী। ফল্গু নদী সম্পর্কে আমি এখন 3টা প্রশ্ন করব, আপনারা ঝটপট উত্তর দিবেন, ঝটপট 3টা প্রশ্ন 15 সেকেন্ডে উত্তর দিবেন। নদীটা কোন অঞ্চলে অবস্থিত? আমরা ক্লাসের শুরুতে পড়িয়েছি নদীটা, আমি অপশন দেব না, অপশন ছাড়া অ্যান্সার করেন। যে 20 জন আছেন 20 জন অ্যান্সার করবেন। নদীটা ভারতের কোন অঞ্চলে অবস্থিত? যেই 20 জন ক্লাসে আছেন 20 জন অ্যান্সার দেবেন। ভারতের কোন অঞ্চলে অবস্থিত? ভারতের কোন অঞ্চলে অবস্থিত? আপনারা কি লিখতেছেন নাকি আমার কাছে কমেন্ট আসতে লেট হচ্ছে? আচ্ছা, তাহলে ভারতের কোন অঞ্চলে অবস্থিত। তারপরে দ্বিতীয় নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে এই নদীর বৈশিষ্ট্যটা কি? ফল্গু নদীর বৈশিষ্ট্য, ভাইয়া এই প্রত্যেকটা তথ্য প্রশ্ন আসে, এমসিকিউতে পাবেন, কতেও পাবেন। ফল্গু নদীর বৈশিষ্ট্য কি? ফল্গু নদীর বৈশিষ্ট্য হচ্ছে, লেখেন আপনারা, কেউ যে লিখতেছেন না। আচ্ছা, এটা হচ্ছে ভারতের গয়া অঞ্চলে অবস্থিত। ফল্গু নদীর বৈশিষ্ট্য হচ্ছে একটি অন্তঃসলিলা নদী। ফল্গু নদীর বৈশিষ্ট্য কি? ফল্গু নদী হচ্ছে অন্তঃসলিলা নদী এবং এটা হচ্ছে ভারতের গয়া অঞ্চলে অবস্থিত এবং অনুপমের মামাকে তুলনা করা হয়েছে। কারণ এই গয়া অঞ্চলের নদী বালু যে এরকম ভাবে পানিকে আস্তরণ দিয়ে ঢেকে রাখে, অনুপমের মামা সমস্ত সংসারটাকে নিজের অংশ দিয়ে ঢেকে রেখেছিল। ওকে, এখানে যানবাহনের ভিতর শুধু রেলগাড়ির কথা বলা হয়েছে। স্থান হচ্ছে বাংলাদেশ, কানপুর। কানপুরে কি আছে? আচ্ছা, আন্দামান দ্বীপ সম্পর্কে বলা আছে, তাই না? তাহলে মামা মনে করে যে এই কলকাতার বাইরের অংশটা কি সম্পূর্ণটাই আন্দামান দ্বীপের অংশ। মামা কি মনে করত? এবং মামা কখনো কি করে না, এই হাবড়ার পুল পার হয় না, একবার শুধু কোনো একটা কারণে পার হয়েছিল। তাহলে যদি প্রশ্ন হয় মামা কোনো একটা কারণে একবার কি পার হয়েছিল? হাবড়ার পুল পার হয়েছিল। মামা কোনো একটা কারণে একবার কি পার হয়েছিল? হাবড়ার পুল পার হয়েছিল। তারপরে দেখেন আরো উল্লেখ আছে মরুভূমির কথা, মরিচিকা, আদমশুমারি। আচ্ছা, এই আদমশুমারি নিয়ে একটা মজার বিষয়, মানে এরা গায়ে হলুদের অনুষ্ঠানে এতজন মানুষ গেছে যে এদেরকে গোনার জন্য কি করতে হবে? আদমশুমারি করতে হবে। ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট এগুলো বাজিয়ে বাজিয়ে গিয়েছিল। ওকে, তারপরে আসেন এখানে পাঠ বিশ্লেষণটা আমরা শুরুতে খুব সুন্দর করে দেখে নিয়েছি। আমি এইটার বলতে চাচ্ছি না। যে অপরিচিতা বাগদত্তার প্রতি মনস্তাপে ভেঙে পড়া, ব্যক্তিত্বহীন যুবকের প্রেম অনুভূতির গল্প, অনুশোচনাবোধের অকপট কথামালা। এই গল্প অপরিচিত বিশেষণের আড়ালে এক বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারী যে সমাজে জেকে বসা ঘৃণ্য যৌতুক প্রথার বিরোধিতা করেছে। গল্পের নায়ক অনুপমের জীবন সম্পর্কে সহজ স্বীকারোক্তি দিয়ে গল্প শুরু হয়। অনুপম দেখতে সুশ্রী ছিল, কিন্তু তাকে তুলনা করা হতো দুটো শব্দ দিয়ে। সে দুটো শব্দ আপনার কমেন্ট বক্সে লেখেন। আমি আপনাদের কমেন্ট বক্সে যেগুলো লেখাচ্ছি না এগুলোই প্রশ্ন আসবে। অনুপমকে দুটো শব্দ দিয়ে তুলনা করা হয়, সে দুটো শব্দ আপনার কমেন্ট বক্সে লেখেন। অনুপমকে কিসের কিসের সাথে তুলনা করা হতো? এদের সুশ্রী চেহারা ছিল, আমি বলে দিচ্ছি, আপনারা লিখে ফেলেন। সেটা হলো কিসের কিসের সাথে? একটা ফুল এবং একটা ফল। ফুলটা কি? ফুলটা হচ্ছে, ফলটা হলো মাকাল ফল, আর ফুলটা কি? শিমুল ফুল, কারণ গুণহীন সৌন্দর্য। আচ্ছা, তারপরে আসেন পিতার মৃত্যুর পর মায়ের স্নেহেই বড় হয়। মায়ের গুণগত সন্তান বলে কখনোই মাতৃ আজ্ঞার বিপরীতে যাওয়ার সাহস করেনি, কিন্তু তার আসল অভিভাবক ছিল কে? তার মামা, যিনি অনুপমদের সংসারের সবকিছুর ভার নিজ কাঁধে নিয়েছেন। অনুপমের বন্ধু হরিশ কানপুরে কাজ করত, ছুটিতে কলকাতা এসে সেই প্রথম বিয়ের প্রস্তাবটা দেয় এবং কল্যাণী নামের মেয়েটির চেহারা এবং গুণের কথা শোনার পর থেকে অনুপমের মন আলো ছায়া বুনতে লাগলো। কল্যাণীকে নিয়ে ভাবনার যেন শেষ নেই অনুপমের। আচ্ছা, মেয়ে যদি বলো খাসা একটা আছে, এটা কে মন্তব্য করেছে বলেন? কমেন্ট বক্সে লেখেন। মেয়ে যদি বলো খাসা একটা আছে, এটা কে মন্তব্য করেছে? এটা কার মন্তব্য? মেয়ে যদি বলো খাসা একটা আছে, এই মন্তব্যটা কার? এটা আপনার কমেন্ট বক্সে লেখেন। ওকে, এদিকে অনুপমের মামা চাইতেন, আমার এই প্রশ্নটার উত্তর লেখেন। মেয়ে যদি বলো খাসা একটা আছে, এটা কার মন্তব্য? এদিকে অনুপমের মামা চাইতেন তার ভাগ্নের বউ হয়ে এমন ঘরের মেয়ে আসবে যে মাথা হেট করে থাকবে। মেয়ের বাবা হবেন এমন মানসিকতার, যিনি টাকা না থাকলেও টাকা দিতে পিছপা হবেন না। হরিশের সুপারিশে বিয়ের দিন তারিখ দেনা পাওনা সব পাকাপাকি হয়ে গেল। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন আমি করব, আর দুইটা লাইন পড়ি।
কনের বাবা শম্ভুনাথ ছিলেন অত্যন্ত ঠান্ডা প্রকৃতির মানুষ, যাকে বাইরে থেকে দেখে ভিতরের চিত্রটা বোঝা মুশকিল। বিয়ের দিন তার পরিবর্তে উকিল বন্ধুই বর পক্ষকে সমাদরে গ্রহণ করেন, কিন্তু যৌতুকের স্বর্ণ নিয়ে অনুপমের মামার বাড়াবাড়ি আচরণে শম্ভুনাথ অপমান বোধ করেন। এখানে অনুপম কোনো ভূমিকা পালন করেন না। মামার মতের বিরুদ্ধে গিয়ে এ ধরনের অপমান থেকে হবু শ্বশুরকে রক্ষার কোনো চেষ্টাই অনুপম করেনি। এখানে কাহিনী জটিলতার ধারণ করে। অপমানিত হয়ে কনের বাবা বিয়ে ভেঙে দেন। বিয়ে ভেঙে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় অনুপম। সে হারায় তার মনোরাজ্যের সেই অপরিচিত প্রেয়সীকে। আচ্ছা, এখান থেকে আহ, বিয়ের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে এই ছোট্ট বা তুচ্ছ বিষয়টাও অনেক গুরুত্বপূর্ণ বলতে কোন বিষয়টাকে বোঝানো হয়? সেটা হলো সেটা হলো যৌতুককে। আচ্ছা, এভাবে বছর খানেক পার হওয়ার পর অপ্রত্যাশিতভাবে একদিন অনুপম কানপুরে গিয়ে কল্যাণীকে না চেনা সত্ত্বেও কল্যাণীর প্রাণ চঞ্চলতা, প্রতিবাদী মানসিকতা, হাস্যময়ী শিক্ষয়িত্রীর রূপ তাকে মুগ্ধ করেন। ট্রেন থেকে নামার সময় সে জানতে পারে এই সেই কল্যাণী। অনুপমের বোধের পরিবর্তন আসে। পরে অনুপম মা ও মামা উভয়কে উপেক্ষা করে শম্ভুনাথ বাবুর কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করে। শম্ভুনাথ বাবু অনুপমের এই পরিবর্তনে খুশি হয়ে ক্ষমা করে দেন, কিন্তু কল্যাণী ততদিনে নারী শিক্ষার সুমহান ব্রত গ্রহণ করে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছে। এবং তবু অনুপম আশা ছাড়ে না। কল্যাণীর আশেপাশে থেকে তাকে প্রতিনিয়ত দেখে সে খুশি হয়। ওকে, আমার প্রশ্ন হলো, ট্রেনের ভিতরে কয়েকটা মেয়ে ছিল না? ট্রেনের ভিতরে তো কয়েকটা মেয়ে ছিল, ছোট ছোট বাচ্চা কাচ্চা ছিল না, ছেলে মেয়ে? তারা কি খাওয়ার বায়না ধরেছিল? মানে তাদেরকে নিয়ে কি খাচ্ছিল? বাদাম খাচ্ছিল, চানা বুট খাচ্ছিল, চানাচুর খাচ্ছিল? আপনারা লেখেন কি খাচ্ছিল? আচ্ছা, জি এম নাজমুল সাকিব তামিম লিখছে যে নাবিল ভাইয়া কি আপনার কিছু হয় না রে ভাইয়া? আচ্ছা আচ্ছা, আহ চেহারায় মনে হয় কিছুটা মিল আছে না? আচ্ছা, আমিও ঠিক আছে, দেখেন, আহ তাহলে পাঠ বিশ্লেষণটা আমরা শেষ করলাম। আমরা এবার একটু প্রশ্নে যাব। আমরা কিন্তু প্রথমের 3-4টা স্লাইডেই কিন্তু পাঠ বিশ্লেষণটা করে ফেলছিলাম। এরপরে প্রশ্নে আসেন। ওকে, এগুলো আচ্ছা, জ্ঞানমূলক প্রশ্নটা দেখেন। বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল? বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল? বিয়ের সময় অনুপমের বয়স ছিল কত? আপনারা জাস্ট ছোট্ট করে সংখ্যাটা লিখবেন। বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল? আজ অনুপমের বয়স কত? এবং অনুপম তার মামার চেয়ে কয় বছরের ছোট? তিনটা তথ্য একটা কমেন্টে লিখবেন। বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল? আজ অনুপমের বয়স কত? তার মামা কত বছরের ছোট? আমরা কিন্তু এগুলো আজকে পড়ে ফেলছি। আমি এখন কোশ্চেন করতেছি, আপনারা সবাই লেখেন। এই চানা মুঠ হবে, চানা মুঠ হবে, চানাচুর না, চানা মুঠ। ওকে, আচ্ছা, বিয়ের সময় 23 লিখতেছেন, আজ কত? আজ এখন কত? যখন গল্প লিখতেছে তখন কত? এবং তার মামা তার চেয়ে কত বছরের বড় এটাও লেখেন। মামা কত বছরের বড়? 5 বছর, 6 বছর, 7 বছর না 8 বছর? এটা লেখেন। এই যে আনিসা শিমু লিখেছেন, থ্যাংক ইউ আনিসা শিমু, যে 23 বছর ছিল। কিন্তু আনিসা শিমু একটা ছোট্ট ভুল করে ফেলছেন। মামা তার চেয়ে 6 বছরের বড়। কয় বছরের বড়? 6 বছরের বড়। আপনি লিখে ফেলছেন 5 বছর। তাহলে বর্তমান অনুপমের বয়স কত বছর? 23 বছর। বর্তমান কিন্তু 27, বিয়ের সময় ছিল 23 বছর। তার মামা তার চেয়ে 6 বছরের বড়। অনুপমের সুন্দর চেহারা নিয়ে কে বিদ্রুপ করতেন? বিদ্রুপ করতেন তার মামা, সরি, তার পণ্ডিত মশাই বিদ্রুপ করতেন। কি বলতেন? বলতেন শিমুল ফুল এবং মাকাল ফল। কেন বলতেন? কারণ মাকাল ফল, শিমুল ফুল গুণহীন জিনিস। তারপরে আসেন, মাকাল ফল বলে কাকে বিদ্রুপ করা হতো? অনুপমকে বিদ্রুপ করা হতো। এরপরে প্রশ্ন করব আমি 3টা বিষয় নিয়ে। 3জন ব্যক্তির পেশা জানতে চাইবো। প্রথম ব্যক্তি, অনুপমের বাবার পেশা কি ছিল? ফার্স্টে লিখবেন, কোমা দিয়ে 3টা লিখবেন। অনুপমের বাবার পেশা কি ছিল? শম্ভুনাথ সেনের পেশা কি ছিল, অর্থাৎ কল্যাণীর বাবার পেশা কি ছিল? এবং শম্ভুনাথ সেনের একজন বন্ধু ছিল, তার পেশা কি ছিল? 3টা কমেন্ট করবেন। অনুপমের অনুপমের বাবার পেশা, কোমা দিয়ে লিখবেন শম্ভুনাথ সেন, অর্থাৎ কল্যাণীর বাবার পেশা, কোমা দিয়ে লিখবেন শম্ভুনাথ সেনের বন্ধুর পেশা। লেখেন।
অনুপমের বাবার পেশা কি ছিলেন? অনুপমের বাবা কি করে অনেক অর্থ সম্পদ উপার্জন করেছিলেন? আচ্ছা, আনিসা শিমু ধন্যবাদ, নিজামুদ্দিন শাকিল ধন্যবাদ ভাইয়া, এই যে লিখেছে যে ওকালতি, বিকাশ সাহা, আচ্ছা ধন্যবাদ বিকাশ সাহা, সবাই লিখতেছেন থ্যাংক ইউ। যে এই তিনটা নিয়ে কিন্তু আমাদের অনেকে ঝামেলা রাখতে পারে, সেই জন্য এটা ক্লিয়ার হয়ে নেন। অনুপমের বাবা ওকালতি করে অনেক অর্থ সম্পদ উপার্জন করেছিল, ফার্স্ট কথা। সেকেন্ড, ডাক্তারি করে কে? ডাক্তারি করে হচ্ছে কল্যাণীর বাবা। অনুপমের বাবা কিন্তু মারা গেছে। যদি প্রশ্ন হতে পারে অনুপমের বাবা নিয়ে, এটাও একটা প্রশ্ন হয়, প্রিভিয়াস ইয়ারে হতে দেখেছি যে প্রথম অনুপমের বাবা প্রথম হাঁপ ছেড়ে বাঁচলেন কি করে? মৃত্যুতে। মৃত্যুতে উনি কি করলেন? প্রথম হাঁপ ছেড়ে বাঁচলেন, অথবা উনি প্রথম অবকাশ পেলেন। টেক্সট বুকের ভিতর হাঁপ ছেড়ে বাঁচাটা নেই, আপনাদের টেক্সট বুকের ভিতর আছে কি যে মৃত্যুতেই তিনি প্রথম অবকাশ পেলেন বা ছুটি পেলেন। অর্থাৎ তিনি গরিব ছিল, অনেক অর্থ সম্পদ উপার্জন করেছে, ওকালতি করে অনেক কষ্ট করে অনেক টাকা উপার্জন করেছে, এত টাকা উপার্জন করেছে, এত ব্যস্ত ছিল যে সে কোনো অবকাশ পায়নি। তাহলে মৃত্যুতেই প্রথম অবকাশ পেলেন কে? অনুপমের বাবা। অনুপমের বাবার পেশা কি ছিল? ওকালতি। তাহলে অনুপমের বাবার প্রথম অবকাশ কি? মৃত্যু। এরপরে আসেন, এই দেখছেন এখানে অলরেডি চলে আসছে সেই লাইনটা, যে অনুপমের বাবা প্রথম অবসর পান কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। অনুপমের মা কেমন ঘরের মেয়ে ছিল? ধনী ঘরের, গরিব ঘরের, ছোট ঘরের, বড় ঘরের? গরিব ঘরের মেয়ে ছিল। যেহেতু সে গরিব ঘরের মেয়ে ছিল, হঠাৎ করে ধনী হয়ে গেছে, সেই জন্য তারা যে ধনী এটা সে নিজেও ভুলতে চান না, তার সন্তানকেও ভুলতে দিতে চান না। এই জন্য দেখবেন আমাদের সমাজে যারা হঠাৎ করে টাকা পয়সা হয়ে যায় না, তারা এত ভাব নিয়ে থাকে, মানে অনেক বেশি শো অফ করে, তাই না? এটাই করতো অনুপমের মা। অনুপমের মামার জীবনের একমাত্র লক্ষ্য কি ছিল? মামার জীবনের একমাত্র লক্ষ্য ছিল তিনি কারো কাছে ঠকবেন না। তাই বলে কি তুমি বিয়ের আসরে কন্যার বাবা গহনা চুরি করবে, এইরকম ধারণা রাখা যাবে? এই কাজটাই করছে এই ধূর্ত লোভী লোকটা। শম্ভুনাথ সেনের মেয়ের গহনাগুলো কোন আমলের ছিল? শম্ভুনাথ সেনের মেয়ের গহনাগুলো ছিল কি? পিতামহীদের আমলের। আচ্ছা, এখানে বিনু দাদাকে পাঠিয়েছিল না আশীর্বাদ করতে? ওকে, আশীর্বাদ করার সময় একটা গহনা দিয়ে এসেছিল, সেই জিনিসটার নাম আপনারা লিখবেন। দুল, ইয়ারিং, হার, নাকি নাকফুল? আমি চারটা অপশন দিলাম, আপনারা লেখেন, কমেন্ট বক্সে লেখেন। বিনু দাদা কল্যাণীকে আশীর্বাদ করতে গিয়েছিল, আশীর্বাদ করতে গিয়ে কি দিয়ে এসেছিল সেটা লেখেন। সেটা বিলাতি মাল ছিল, মানে ভুয়া ছিল, সেটা ভুয়া স্বর্ণ ছিল। দেখেন, একটা কি দিয়ে এসেছিল? একটা ইয়ারিং দিয়ে এসেছিল, তাই না? ওকে, তারপরে দেখেন মামা কোথায় গিয়ে বসবাস করতে বলেন? মামা অনুপমকে বিয়ের সবাই গিয়ে বসতে বলেছিলেন। ঠাট্টার সম্পর্ককে কে স্থায়ী করতে চাননি? শম্ভুনাথ সেন বলেছেন ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করতে চাননি। আচ্ছা, শম্ভুনাথ শেখরার হাতে কি পরীক্ষা করতে দিয়েছিলেন? শম্ভুনাথ দিয়েছিলেন একজোড়া ইয়ারিং পরখ করতে। ইয়ারিংটা পরীক্ষা করে দেখে এটা তো বিলাতি মাল, এটার ভিতরে আসল স্বর্ণ খুবই কম, তখন শম্ভুনাথ সেন ফেরত দিয়ে দিল, এটা নিয়ে যান আপনারা। এরপরে আসেন, অপরিচিতা গল্পের হরিশ ছুটিতে কোথায় এসেছে? হরিশ ছুটিতে কলকাতা এসে বলে, বন্ধু তুমি যদি বিয়ে করতে চাও, খাসা একটা মেয়ে আছে, হ্যাঁ কানপুরে। ওকে, অনুপমে তাহলে হরিশ কোথায় কাজ করে? হরিশ কাজ করে কানপুরে, ছুটিতে এসেছে কোথায়? কলকাতাতে। অনুপমের বিয়ের সম্বন্ধ কে এনেছিল? অনুপমের বিয়ের সম্বন্ধ হরিশ এনেছিল। মেয়ের বয়স 15 শুনে কার মন ভার হলো? মেয়ের বয়স 15 শুনে মামার মন ভার হলো। অপরিচিতা গল্পে বর্ণিত কার সরস রচনার গুণ আছে? ওই যে আমাদের ফানি ক্যারেক্টার ফ্রেন্ড হরিশ। অপরিচিতা গল্পে বিশেষ কাজে মামা একবার কোথায় গিয়েছিল? মামা একবার কোন নগর গিয়েছিল? ওকে, এরপরে দেখেন জ্ঞানমূলক প্রশ্নোত্তর। সবুজ পত্র পত্রিকার সম্পাদক ছিলেন কে? প্রমোদ চৌধুরী। অপরিচিতা গল্পের গল্পকথকের নাম কি? আমরা না রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে পরবর্তী কোনো ক্লাসে বলবো, এটার কিছু মজার কাহিনী আছে, আমরা আজকে এটা শেষ করি। অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয় কোথায়? আমরা দেখিয়ে দিয়েছি শুরুতেই স্লাইডে, যে গল্প সপ্তকে। অপরিচিতা গল্পটি গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছে। গল্প সপ্তক কিসের সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প সংকলন। এবং গল্পগুচ্ছে কয়টি ছোট গল্প আছে? সবাই কমেন্ট বক্সে লেখেন। গল্পগুচ্ছে
অখণ্ড গল্পগুচ্ছে কতটি ছোট গল্প পেয়েছে? দুটো অ্যান্সার দিবেন, দুটো অ্যান্সার। এই দুটোই পরীক্ষায় আসবে। একটা হচ্ছে অখণ্ড গল্পগুচ্ছে কতটি ছোট গল্প আছে, এবং ছোট গল্পের স্বর্ণযুগ বলা হয় বাংলাদেশের কোন অংশকে? অলরেডি একবার আপনাদেরকে আমি কমেন্ট বক্সে লিখিয়েছিলাম এটা। কতটি গল্প লেখেন তো? 93টি গল্প, তাই না? 93টি গল্প, 93টি গল্প। এই এখানে কি প্রথম চৌধুরী লিখেছে নাকি? কি বলেন? এই দেখছেন, এইটা হচ্ছে আমাদের যে ওই স্লাইডটা রেডি করছে তার দোষ। আপনারা এইটা যদি কেউ পড়েন যে সবুজ পত্রের সম্পাদক ছিলেন প্রথম চৌধুরী, তাহলে হলে গিয়ে লিখে ফেলবেন একম চৌধুরী, মানে এক দিয়ে ম দিয়ে দেবেন, আরো শর্ট করবেন। কারণ সৃজনশীল তো 7টা সৃজনশীল লেখা কষ্টকর, এটা ভুলেও করিয়েন না। একম চৌধুরী লিখেন না, এটা কিন্তু প্রমোদ চৌধুরী হবে। কারণ এইটা যে বানাইছে সে বাংলা শিক্ষক না। ওই প্রথম কয়েকটা স্লাইড আমি বানিয়েছিলাম, ওই জায়গায় আমি টাইপিং গুলো ঠিক ছিল, বাট এইটা হচ্ছে বানাইছে আরেকজন, সে বুঝতে পারে না, সে কিন্তু প্রথম চৌধুরী দিয়ে দিচ্ছে। এটা কি হবে? একম চৌধুরী দিয়ে দিবেন না, ভুলেও না। এরপরে আসেন, এইটা আপনারা ঝটপট অ্যান্সার করবেন। 1 নম্বরের অ্যান্সার করেন। এক লিখে ক খ গ ঘ লিখবেন, এক লিখে ক খ গ ঘ লিখবেন। কয়েকটা এমসিকিউ আছে, আমরা দ্রুত শেষ করব। 1 2 3 4, আমি প্রথমটা বলি। অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন? ডাক্তারি, ওকালতি, মাস্টারি, ব্যবসা। 10 সেকেন্ড সময়। এক লিখে ক খ গ ঘ লেখেন। অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন? এক লিখে খ লিখেছেন নাসরুল্লাহ আল হাসান, আঞ্জুমান আরা, নিজামুদ্দিন শাকিল। ঠিক আছে, থ্যাংক ইউ। এই আপনারা না, আপনাদের সাথে তো আমি পরিচিত না, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, আপনারা মাঝে মাঝে একটু নিজেদের কলেজের নামটা লিখে ফেলিয়ে চ্যাটের ফাঁকে, কমেন্টের ফাঁকে, আমি তাহলে একটু দেখে নেব আপনারা কোথা কোথা থেকে জয়েন করেছেন। মামাকে, আচ্ছা এইটা রাইট অ্যান্সার ক্ষয় হবে, যে অনুপমের বাবা হচ্ছে ওকালতি করে জীবিকা নির্বাহ করতেন। এরপরে মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলার কারণ কি? প্রধান এজেন্ট বলার কারণ হচ্ছে এইটা হচ্ছে মামার কি, মামার যে প্রভাব পরিবারের প্রতি, সেটার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? এইখানে ভুল দেওয়া আছে। এই স্লাইডে আমি দেখতে পাচ্ছি এখানে রাইট অ্যান্সারটা দেওয়া আছে কি? নেই, কিন্তু এই স্লাইডটাতে ভুল আছে। আপনারা রাইটটা কমেন্ট করেন। রাইট অ্যান্সারটা কি হবে আপনারা কমেন্ট করবেন, কমেন্টে লেখেন। 3 নাম্বারটা রাইট অ্যান্সার কি হবে? সবাই কমেন্টে লেখেন। রাইট অ্যান্সারটা কমেন্টে লেখেন যে রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে, এইটা লিখেছে। আচ্ছা, আব্দুল কুদ্দুস, আচ্ছা আপনি হচ্ছে উইলস লিটলস ফ্লাওয়ার্স স্কুল এন্ড কলেজ। আঞ্জুমান আরা লিখেছেন 1861, আনিসা শিমু লিখেছেন 1861। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিজামুদ্দিন শাকিল, ধন্যবাদ। হ্যাঁ, 1861 হবে। এবং মৃত্যুবরণ করেন কবে? 1941 সালে। আচ্ছা, এইখানে কি কোশ্চেন করার মতো আর কোন অপশন আছে? আচ্ছা, 1899 সালে একজন কবি জন্মগ্রহণ করেছিলেন, এবং তার একটা কবিতা এবং একটা গদ্য আপনাদের টেক্সট বুকে আছে, তার নামটা লিখে ফেলবেন, শর্টকাটে লিখে ফেলেন। একজন কবি আমাদের টেক্সট বুকের বিখ্যাত কবি, তার নামটা আপনারা কমেন্ট বক্সে লিখে ফেলেন। এই 1899 সালে জন্মগ্রহণ করছেন, 1899 সালে জন্মগ্রহণ করেছেন, তিনি কে? তার নামটা লিখে ফেলেন। আচ্ছা, এইখানে উদ্দীপক দেওয়া নাই, কিন্তু উদ্দীপকের শ্বশুর শাশুড়ির মানসিকতার সাথে অপরিচিতা গল্পের কোন উক্তিটি মিল আছে? এই স্লাইডটা বানানোর সময় হয়তো কোথাও থেকে কপি করে দিছে। আচ্ছা যাই হোক, এইটা আচ্ছা এখানে উদ্দীপক দেওয়া আছে। আচ্ছা, আমার ভুল করে অন্য পেজে চলে গেছিলাম। আসর জমাতে অদ্বিতীয় কে? 4 নাম্বারটা অ্যান্সার করেন। 4 নাম্বারটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? সেটা তো আমরা বলেই দিলাম যে সেটা কি হবে? 1941। আসর জমাতে অদ্বিতীয় কে? হরিশ, এটাও আপনারা পারেন। এখানে বলা আছে কি, একটা উদ্দীপক দেওয়া আছে যে সাথী সুশিক্ষিত আত্মনির্ভরশীল নারী বিয়ের পর শ্বশুর শাশুড়ির চাপে চাকরি ছাড়তে বাধ্য হয়। শ্বশুর শাশুড়ির ধারণা চাকরিজীবী বউ অহংকারী হয়, তারা সংসারের প্রতি দায়িত্বশীল নয়। অপরিচিতা গল্পের সঙ্গে উদ্দীপকের সাথীর বৈসাদৃশ্য কোথায়? তাহলে বৈসাদৃশ্যতা কোথায় বলেন? এটা আপনি অ্যান্সার করেন 6 নাম্বারটা, যে উদ্দীপকের সঙ্গে অপরিচিতা গল্পের কোথায় বৈসাদৃশ্য রয়েছে? বৈসাদৃশ্য মানে অমিল। অমিল কোথায়? সাথে সুশিক্ষিত আত্মনির্ভরশীল, শ্বশুর শাশুড়ির ধারণা চাকরিজীবী বউ অহংকারী হয়, তারা সংসারের প্রতি দায়িত্বশীল নয়। এটা অ্যান্সার করেন। এর মাঝে আমি 7 নাম্বারটাও বলতেছি,
যে উদ্দীপকের শ্বশুর শাশুড়ির মানসিকতার সাথে অপরিচিত গল্পের কোন উক্তিটির মিল রয়েছে? আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেট করিয়া আসিবে, বিহাই সম্পাদয়ের আর যাই থাক, তেজ থাকাটা দোষের। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করাবার ইচ্ছা নাই, নাকি অপর পক্ষকে যে নাকাল হইতে হবে সে কথা স্মরণ করিয়া। এখানে কোনটা হবে? এই কটা হবে। তাহলে 7 নম্বরের কি হবে? 7 নম্বরের রাইট অ্যান্সার হবে ক। আচ্ছা, যারা যারা কাজী নজরুল ইসলাম লিখেছিলেন তাদেরকে ধন্যবাদ। কাজী নজরুল ইসলাম। নাসরুল আল হাসান বলছে যে সে মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা রাজশাহী থেকে দেখতেছে। ওকে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আমাদের সাথে আছে নিজামুদ্দিন শাকিল। ওকে ভাইয়া, আপনারা যারা লেখেন নাই তারাও লিখে ফেলতে পারেন এবং আপনাদের ফ্রেন্ডদেরকেও মেনশন দিতে পারেন। তাহলে দেখেন, এটা 6 নাম্বারটা অ্যান্সার লিখছেন আপনারা। 6 এর কি লিখছেন? নারীর প্রতি বৈষম্য। তাহলে নারীর প্রতি বৈষম্য কি বৈসাদৃশ্য নাকি সাদৃশ্য? বলেন তো। এটা কি বৈসাদৃশ্য নাকি সাদৃশ্য? এটা কি প্রশ্নটা ঠিক আছে? যে সাথী সুশিক্ষিত আত্মনির্ভরশীল নারী বিয়ের পর শ্বশুর শাশুড়ির চাপে চাকরি ছাড়তে বাধ্য হয়। শ্বশুর শাশুড়ির ধারণা চাকরিজীবী বা অহংকারী হয়, তারা সংসারের প্রতি দায়িত্বশীল নয়। তাহলে এইখানে কিন্তু এই আপোষহীনতায় কি হয়েছে? আপোষহীনতায় বৈসাদৃশ্য পাওয়া গেছে। কেন ভাইয়া? কারণ সাথী কিন্তু আপোষ করে ফেলছে। সাথী আপোষ করে চাকরি ছেড়ে দিছে। আপনারা যারা ক অ্যান্সার করেছেন আপনারা ভুল করেছেন। সাথী কি করছে? সাথী আপোষহীনতায় সাথী আপোষ করে ফেলছে। সাথীরই বলছে চাকরি করা যাবে না, সে চাকরি ছেড়ে দিছে। কিন্তু কল্যাণী কি আপোষ করছিল? কল্যাণী আপোষ করেছিল? করে নাই। কল্যাণী কিন্তু আপোষহীন ছিল, কিন্তু এই কিন্তু আপোষহীন না। তাই এখানে বৈসাদৃশ্য কোথায়, মানে অমিল কোথায়? অমিল। মিল চাইনি। মিল চাইলে দিতেন নারীর প্রতি বৈষম্য। তো এই ওয়ার্ড গুলো আপনারা ভালো করে খেয়াল করবেন যে এখানে কি ভাইয়া, এখানে কি সাদৃশ্য চেয়েছে না বৈসাদৃশ্য? যদি চাইতো সাদৃশ্য, নারীর প্রতি বৈষম্য চেয়েছে বৈসাদৃশ্য। বৈসাদৃশ্য মানে অমিল। সাথী তো শ্বশুর শাশুড়ির চাপে চাকরি ছেড়েই দিছে, আপোষ করে ফেলছে, কিন্তু কল্যাণী আপোষ করেনি। ওকে, তারপরে আসেন ভাইয়া। আচ্ছা, এরপরে আর আসতেছে না যে, আমাদের মনে হয় শেষ আজকের। আম, শেষ আমাদের আজকের মতো প্রশ্নগুলো শেষ। আমি আব্দুল্লাহ আল নোমান, আমি আজকে আপনাদের সাথে এই ক্লাসটি নিয়েছিলাম। যদি আপনারা স্ক্রিনশট নিতে চান, আমি একদম শুরুর স্লাইড গুলোতে চলে যেতে পারি। শুরুর স্লাইড গুলো আমি নিজে বানিয়েছিলাম আপনাদের জন্য। এই স্লাইড গুলো, এই কয়টা পেজ আপনারা আবার একটুখানি কেউ চাইলে স্ক্রিনশট নিতে পারেন। ওকে। আপনাদেরকে পিডিএফ পাঠানো হবে। যারা যারা ক্লাসটিতে ছিলেন আপনাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে। আর তারপরে আপনারা চাইলে আশা করি স্ক্রিনশট নিয়ে নিচ্ছেন মাঝেই, এখনো নিয়ে নিতে পারেন স্ক্রিনশট। ওকে। আপনারা যারা আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আর আপনারা পরবর্তীতে কোন টপিকের উপর ক্লাস চান? কেউ কেউ বলেছেন বিদ্রোহী কবিতার কথা। আচ্ছা, নামাজের সময় হয়েছে। হ্যাঁ, গৌরীপুর সরকারি কলেজ থেকে ফিরোজ মাহমুদ আছেন। ডিকেএমএল স্কুল অ্যান্ড কলেজ থেকে সাতক্ষীরা থেকে আছেন নাজমুস সাকিব তামিম। আপনারা বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় বলদগাছি থেকে আছেন। রংপুর নীলফামারী থেকে আছেন মেহেদী হাসান ব্রো। আচ্ছা, আপনি ব্রো কেন? তাহলে মেয়েরা কি নামের শেষে সিস দিয়ে দেবে নাকি? নাকি ব্রো দিয়ে অন্য কোনো অর্থ আছে? দেখেন, তাহলে আমি তো নাম দিয়ে দেবো, আমার ফেসবুক আইডির নাম আব্দুল্লাহ আল নোমান ব্রো। ওকে। ময়মনসিংহ থেকে আছে ফিরোজ মাহমুদ। ঠিক আছে, আজকের ক্লাসটা যেহেতু আপনাদের সাথে আমার আজকে ফার্স্ট ক্লাস, আমি অন্য প্ল্যাটফর্ম গুলোতে ক্লাস নেওয়া হয়, কিন্তু এই প্ল্যাটফর্মে এখন থেকে আমি আপনাদের সাথে রেগুলার হব। এবং এই পেজে আমরা প্রত্যেকটা গল্প কবিতার, আজকে আমরা শুরুতে যেরকম চরিত্র বিশ্লেষণটা করলাম, আমরা চেষ্টা করব প্রত্যেকটা গল্প কবিতার চরিত্রগুলো বিশ্লেষণ করতে। আপনারা এই ক্লাসটা কতটা বুঝছেন আমি জানি না, আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, বাট অনেক ভালো বুঝবেন। বিদ্রোহী এবং বিভীষণের প্রতি মেঘনাদ যেহেতু আপনাদের নেই, ওটার কথা না বলি, বাট চরিত্র বিশ্লেষণ করে পড়ালে হয় কি, এই বিষয়গুলো আপনাদের মাথার ভিতরে একদম চরিত্রগুলো গেঁথে যায়। তো আমরা চেষ্টা করব এইভাবে আগামী ক্লাসগুলো আরো একটু ভালো করতে, আরো একটু প্রোডাক্ট করতে। যেহেতু রোজা থেকে ভাইয়া আপনারাও রোজা, আমিও রোজা, রোজা থেকে 1.5-2 ঘন্টা চিল্লানোটা একটু কষ্টকর রোজার মাসে। তারপর আমরা চেষ্টা করব সামনে থেকে আরো ভালো ক্লাস করতে। আচ্ছা, আমার বাসা, আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ এবং আমার এইখানে বাসা। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আমার ঢাকা ইউনিভার্সিটি তে এখানে আমার হলেই থাকা হয়। আমার বাসা নিকুঞ্জ।
খিলক্ষেত নিকুঞ্জ। আর ঠিক আছে, সবাইকে অনেক অনেক শুভকামনা। আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করে দিতে পারি। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, আঞ্জুমান আরা হচ্ছে বিএমসি গভর্নমেন্ট ওমেন্স কলেজ, নওগাঁ থেকে আছে। ওকে, আচ্ছা, হ্যাঁ, আমি বলেছিলাম কোন টপিকে নেক্সট ক্লাস চান। এখানে আনিসা শিমু বলেছে বিদ্রোহী কবিতার কথা। আর আপনারা আরেকটা কাজ করবেন, এগুলো যেহেতু ফ্রি ক্লাস, তো ফ্রি ক্লাস দ্বারা অনেক উপকৃত হওয়া যায়। আমি আমার নিজের অ্যাডমিশন জার্নিটা কোনো ক্লাসের সুযোগ হলে আমি একটু মাঝে মাঝে বলবো আপনাদের, যে আমি কোন স্ট্র্যাটেজি গুলো ফলো করে পড়তাম। আপনারা জানেন যে বাংলাদেশে ভাইয়া, মানে আমি 1 মিনিট একটু একটা কথা বলি, তারপরে ক্লাসটা এন্ড করে দিই। 14 জন আছেন, তো 14 জন একটু থাকেন। তাহলে বাংলাদেশে এইচএসসি তে প্রতি বছর 15 থেকে 15.5 লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয়। কিন্তু ভাইয়া, এখানে 14 লাখ স্টুডেন্ট পাস করে। এর ভিতর থেকে মোস্ট অফ দ্য স্টুডেন্ট, তারা জিপিএ 5 মিস হয় অথবা গোল্ডেন এ প্লাস মিস হয় বাংলার জন্য। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির জন্য কেউ এ প্লাস ছাড়ে না। কেন হয় না? কারণ এইগুলোতে না, মানে হয় আপনার হবে, না হয় আপনার হবে না। কারণ থিওরি, মানে সেখানে আপনার সূত্র অ্যাপ্লাই করতে হয়, বিভিন্ন ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। যে হয় আপনি 10 এ 10 পাবেন, না হয় 0 পাবেন, 4 এ 4 পাবেন, না হয় 0 পাবেন। কিন্তু বাংলাটা হচ্ছে অনেক খারাপ। এইটা আপনাকে ফেল করাবে না। বাংলায় কেউ কখনো ফেল যায় না। কিন্তু বাংলায় এ প্লাস উঠানো খুব হার্ড, খুব কঠিন বাংলায় এ প্লাস উঠানো। মানে ফেল যাওয়াও কঠিন, এ প্লাস উঠানোও কঠিন। এইটা হচ্ছে খুবই খারাপ। কিন্তু আপনি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, ইকোনমিক্স বা আদার সাবজেক্ট গুলো দেখেন না, ওই সাবজেক্ট গুলোতে আপনার আম, হয় আপনি পাস, মানে ভালো করবেন, না হয় আপনি ফেল করবেন, মাঝারি নাই। মানে আপনার হলে ফুল মার্ক পাবেন। কিন্তু বাংলায় কিন্তু তেমন না। এই জন্য বাংলাটা, আর আমাদেরও কিছু দোষ আছে, আমরা বাংলাটা ডিপলি পড়ি না। আমি আপনাদের রিকোয়েস্ট করব, এখন থেকে যে ওয়ান শট ক্লাসগুলো হবে, এই ক্লাসগুলো লাইভে আপনারা একটু থাকার চেষ্টা করবেন। আমরা চেষ্টা করব একটা গল্প থেকে যতগুলো বোর্ড কোশ্চেন, অ্যাডমিশন টেস্টের কোশ্চেন আছে, সবগুলো কোশ্চেনকে 2-3টা পেজের মাঝে চরিত্রে বিশ্লেষণ করে নিয়ে আসান, যাতে আপনাদের জন্য আপনারা খুব দ্রুত সময়ের মাঝে, এই 2 মাসের মাঝে খুব সুন্দর করে এটা কমপ্লিট করে ফেলতে পারেন। উইকলি 2 থেকে 3টা করে ক্লাস হবে। ক্লাসগুলো এই বিকাল 3টার দিকে শুরু হবে। ক্লাসগুলো আপনারা পাবেন কি কি বারে? আজকে রবিবার না, আজকে সানডে। আপনারা প্রতি রবিবারে এবং আচ্ছা, উম, রবিবার এবং বৃহস্পতিবার, এই 2 দিন আপনারা ক্লাসগুলো পাবেন। এই পেজেই পাবেন ক্লাসগুলো। আপনারা সবাই যুক্ত হবেন আশা করি। আর সবার জন্য অনেক অনেক শুভকামনা। উম, জি, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করে দিচ্ছি তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।